প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তাহলে আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোট হতে। এখন আলোচনা করা হবে সাক্ষ্য আইনের পার্ট 4, ধারা 56 থেকে 73B। শুরু হচ্ছে দ্বিতীয় খণ্ডের 56 থেকে 100 ধারা আছে। এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি ধরনের প্রমাণ দিতে হবে। আমরা 5 থেকে 55 ধারা এখানে জেনেছিলাম যে কি বিষয়ে কথা বলা যাবে আদালতে, অর্থাৎ বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় কোনগুলো সেগুলো আমরা দেখেছি, কোনগুলো প্রাসঙ্গিক বিষয় নয় সেগুলোও দেখেছি। জি স্যার। এখন দ্বিতীয় খণ্ডে কি ধরনের প্রমাণ দিতে হবে, অর্থাৎ প্রমাণটা মুখে দিব না কাগজে দিব, মানে ডকুমেন্টারি না ওরালি, এই বিষয়গুলো এই 56 থেকে 100 ধারায় আলোচিত হয়েছে। আমরা দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় শুরু করছি 56 থেকে 58, মানে মাত্র 3টা সেকশন আছে এই তৃতীয় অধ্যায়ে। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে প্রাসঙ্গিক বিষয় যখন প্রমাণের প্রয়োজন হয় না। তার মানে রেলিভেন্ট ফ্যাক্ট এটাও, কিন্তু এটা প্রমাণের দরকারই নাই, কোনো পক্ষেরই দরকার নাই, এমনি আদালত এগুলো জানেন। তো এই কোন 3টি সেকশন, এটা কিন্তু আসে পরীক্ষায় 56। যে সকল জি বিষয় স্যার। বিচারকের দৃষ্টিগোচরে নিবার যোগ্য তা প্রমাণের প্রয়োজন নাই বা প্রমাণ করা নিষ্প্রয়োজন। প্রয়োজন নেই আর নিষ্প্রয়োজন একই কথা। ইংরেজি ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিশেবল, জুডিশিয়ালি বলতে বিচারককে বোঝানো হচ্ছে। জুডিশিয়ালি নোটিশেবল মানে বিচারক নিজে থেকে যেটা অনুভব করতে পারেন, দেখতে পান, লক্ষ্য করেন, সেটার প্রমাণের দরকার হয় না। নিড নট বি প্রুভড, প্রমাণের দরকার নাই। 56তে জি স্যার। আইনটা বলে দেওয়া হলো যে এই হচ্ছে বিষয়। এখন 57তে কি বলছে, কোন বিষয়গুলো প্রমাণের দরকার নাই, মানে 56র এক্সটেনশন বা ব্যাখ্যা দিচ্ছে হচ্ছে 57তে। যে সকল বিষয় আদালত অবশ্যই গোচরে নেবেন, তাহলে 56তে বলল আদালত যেগুলো দৃষ্টিগোচরে নেবেন সেগুলো প্রমাণের দরকার নাই। 57তে এসে বলছে যে এই 11টি বিষয় আদালত দৃষ্টিগোচরে নেবেন। তার মানে বলতে গেলে 56 ধারার উদাহরণ 57 ধারায় আমরা পাচ্ছি, তাই নয় কি? জি স্যার। কামরুজ্জামান ভাই, বুঝতে পারছেন? জি স্যার। এখন যদি এই লাইনটা তুলে দেয়, ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিশেবল নিড নট বি প্রুভড, কত ধারার বিষয়বস্তু? তখন 56 56রই ধারা। হবে। যদি বলে যে যে সকল বিষয় আদালত অবশ্যই দৃষ্টিগোচরে নেবেন বা এই ইংরেজিটা তুলে দেয়, তখন কিন্তু উত্তর 57 ধারায়। তো এইভাবে প্রশ্ন না এসে আসতে পারে কি, এই যে 11টি বিষয়, এই বিষয়গুলো অপশনে তুলে দিবে, 3টা তুলে দিয়ে বলল ঘতে সবগুলো, তাহলে সবগুলো উত্তর হবে, বা কোনোটি নয়, এরকম অপশন আসতে পারে। তাহলে আমাদের 11টি বিষয় মনে রাখতে হবে। এখানে দেখেন সিরিয়াল আছে 13টি, কিন্তু 11টি কেন বলছি, কারণ মাঝখানে 5 এবং 2 হচ্ছে বাতিল। 13 থেকে 2 বাদ দিলে 11টি, তাই না? জি। বাংলাদেশের সকল আইনসমূহ, মানে বাংলাদেশে যতগুলো আইন আছে সেই আইন প্রমাণের দরকার নেই, আইন দেখিয়ে দিলেই হলো আদালতকে। তো আদালত তো নিজেও আইন জানেন, তাই না, কি জি। চলছে। যেমন 22 সালে এই আইনটি, সাক্ষ্য আইনটি কিছুটা সংশোধন করা হয়েছে। তারপরে জি 25 স্যার। সালে এসে ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হলো। এটা কি আদালত জানে না? জি সকল অবশ্যই জানেন। ম্যাজিস্ট্রেট জানেন, জজ জানেন। তো তিনি প্রয়োজনে দেখে নেবেন, তার সামনেও কি আছে, বই আছে, গেজেট আছে, দেখে নেওয়ার সুযোগ আছে। বা সচেতনভাবে আদালতকেও দেখতে হয় কোন আইন সংশোধন হলো বা নতুন কোন আইন আসলো। সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি, তাহলে যে যুদ্ধবিধিগুলো, এগুলো আইনের মতোই, তাই প্রমাণের দরকার নেই। আইনসভার কার্যক্রম সমূহ, আমাদের পার্লামেন্টে যে কার্যক্রমগুলো চলছে সেগুলো প্রমাণের দরকার নাই। তার মানে এখানে আইনে পরিণত হওয়ার আগে 2 ধরনের বিল উত্থাপন হয় হচ্ছে পার্লামেন্টে, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিলগুলো হচ্ছে মন্ত্রীরা যেগুলো উত্থাপন করেন সেগুলো হচ্ছে সরকারি বিল, হ্যাঁ, যেগুলো যদি পাশ হয়ে যায় আইনে পরিণত হয়। আর বেসরকারি বিল হচ্ছে এমপিরা যেগুলো সাবমিট করেন, স্থাপন উপস্থাপন করে। করেন বা প্রস্তাব করেন, সেগুলো হচ্ছে বেসরকারি বিল। সেগুলো আইনে পরিণত হতে পারে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এবং ফাইনালি
প্রেসিডেন্ট কর্তৃক সেটা স্বাক্ষরিত হয়। জি সরকারি। তাহলে এই যে এই বিলগুলোও কিন্তু কি আইনের খসড়া, যেগুলো বিল আকারে আসছে, বেসরকারি হোক সরকারি হোক, সেগুলো আইনসভার কার্য, তাই না? আইনে পরিণত হওয়ার আগে আইনের যে খসড়াগুলো, এগুলোও কিন্তু কি আদালত দৃষ্টিগোচরে নিবেন। আদালতের সিলমোহর, একটা আদালত সিল দিয়েছে, আমি একটা কাগজ উপস্থাপন করছি, সেখানে সিলটা আছে। তারপরে নোটারি পাবলিকের সিলমোহর, নোটারি পাবলিক করলে আবার লাল কালারের একটা গোল কি দিয়ে দেয়, স্টিকার দিয়ে দেয়, তাই না? জি হ্যাঁ স্যার, দেখেছি। তারপরে বার কাউন্সিলের সিলমোহর আছে, গোলাকার সিলগুলোকেই সিলমোহর বলা হয়। মোহর বলা হচ্ছে কেন? কারণ গোলাকার, তাই। জি জি তো এগুলো সবই কি আদালত দৃষ্টিগোচরে নেবেন। যদি না অপরপক্ষ এটাকে কি প্রমাণ করে, ভুয়া বা জাল প্রমাণ করে, ততক্ষণ পর্যন্ত এটা আদালত সত্যি ধরে নেবেন, তাই না? জি সরকারি পদে যোগদান বিষয় সরকারি গেজেট। এবার যারা অ্যাডভোকেট হলো তাদের গেজেট পাস হয়ে নিজ নিজ বার সমিতিতে আসছে, তারা যোগদান করছে, বিভিন্ন বারে বিভিন্ন অ্যামাউন্ট টাকা নিয়ে তাদেরকে সদস্য পদ দেওয়া হচ্ছে। তো গেজেট আকারে আসছে। আবার কেউ যদি গেজেটেড কর্মকর্তা হয়, বিসিএস ক্যাডার বিশেষ করে যারা, তাদের কি গেজেট পাস করা হয়, তাই না? তো সেগুলোও কি জি। আদালত বা দৃষ্টিগোচরে বিজিএস নেবেন না। তার মানে একজন একজন সহকারী জজ হয়েছে, একজন বিশেষ ক্যাডার হয়েছে, সে যে ক্যাডার, সেটার জন্য তার গেজেটটা দেখিয়ে দিলেই হলো। এখন গেজেটটা প্রমাণ করার দরকার নেই সেটা অথেন্টিক কিনা, প্রয়োজনে আদালতেই চেক করে নিতে পারবো ওয়েবসাইটে, তাই না? জি সরকার কর্তৃক স্বীকৃত কোনো ট্রাস্টের অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা। তাহলে এখানে দেখেন একের মধ্যে তিনটা জিনিস আসছে: ট্রাস্টের অস্তিত্ব, এন্টিটি অফ ট্রাস্ট, কোনো উপাধি। যেমন বাংলাদেশে বীরশ্রেষ্ঠ কতজন? 7 জন। 7 জন। তো এই যে 7 জন ব্যক্তির নামের আগে বীরশ্রেষ্ঠ শব্দটা আছে, তো তারা যে বীরশ্রেষ্ঠ, এটার প্রমাণ করার দরকার আছে? আদালতও না জানে এটা একটা বিষয়টা, জাতীয় উপাধি। কারণ ওনারাও স্কুল কলেজে পড়াশোনা করেই এই পর্যন্ত এসেছেন, তাই না? জি জি তারপর বাংলাদেশের জাতীয় পতাকা, ইভেন বিশ্বের যতগুলো দেশ আছে সকল দেশের জাতীয় পতাকা, শুধুমাত্র ইসরায়েলের বাদে, কারণ ইসরায়েলের জাতীয় পতাকাকে আমরা কি করি না, অনুমোদন দিই না। হ্যাঁ, আমাদের তাদের সাথে কোনো আমাদের সম্পর্ক কোনো নেই, কোনো কূটনৈতিক ডিপ্লোম্যাটিক সম্পর্ক নেই। সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক নেই, মানে তাদেরকে আমরা কি দিই, স্বীকৃতি দিইনি। জি তাহলে যেহেতু তাদেরকে স্বীকৃতি দিইনি, তাদের জাতীয় পতাকা আমরা চিনি না, মানে জি এটা কি হিসাবে সরকারিভাবে, তাই আমাদের জি আদালতে সেটার মূল্য নেই। যদিও সাধারণ জ্ঞান বা অন্য জায়গায় সেটা ব্যবহার হতে পারে, কিন্তু সরকারি কাজে সেই পতাকার কোনো মূল্যায়ন নাই। তাই যদি বলা হয় কোনটি দৃষ্টিগোচরে নিবেন না, অপশনে যদি থাকে যে ইসরায়েলের জাতীয় পতাকা, তাহলে সেটা উত্তর হবে, কারণ এটা দৃষ্টিগোচরে নিবেন না, কারণ চিনবেনই না তিনি। জি বাস্তবে চিনলে তার চিনার সুযোগ নাই, মানে আমরা সেটাকে কি দিচ্ছি না, স্বীকৃতি দিচ্ছি না, তাই না? জি মানে জি সরকারিভাবে স্যার। আমরা দেশগুলো মনেই করি না আর কি। হ্যাঁ। সময়ের বিভাগ সমূহ, সময়ের বিভাগটা আবার কি? যেমন 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, কোনো কোনো মাসে 31, কোনো কোনো মাসে 28, 29 এরকম হয়, বাংলা ইংরেজি আছে। আবার 24 ঘন্টায় 1 দিন। তো এই বিষয়গুলো যেমন আমরাও জানি, আদালতও জানে, তাই না? তাহলে এটা প্রমাণের দরকার অবশ্যই নাই স্যার। যে স্যার 24 ঘন্টায় 1 দিন, এটা প্রমাণের দরকার নাই, আদালতে জানে। পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, তার মানে এখানে মহাদেশগুলো, বিভিন্ন মহাদেশ আছে, তার মানে এখানে ভৌগোলিক যে বিষয়গুলো যেগুলো ফিক্সড, তারপরে মহাসাগর, এগুলো প্রমাণের দরকার নেই। তার মানে এখানে আমাদের যে কি আছে, ম্যাপ আছে একটা, এটা পৃথিবীর বুকে বাংলাদেশের অবস্থানকে চিহ্নিত করে, এগুলোকে প্রমাণের দরকার নেই। এখানে ইসরায়েলের মানচিত্র ছাড়া পৃথিবীর সকল মানচিত্র এর মধ্যে পড়বে। সরকারি ছুটি ও উৎসব সমূহ, তাহলে বাংলাদেশের যে উৎসবগুলো কি সরকার স্বীকৃতি দেয়, সেগুলো এবং ছুটি, সেগুলো প্রমাণের দরকার নাই। 16ই ডিসেম্বর স্যার ছুটি ছিল, এখন আদালত কখন আপনাকে বলবে না 16ই ডিসেম্বর যে ছুটি ছিল এটা প্রমাণ করেন, এটা বলবে আদালত? না বলবে না, কারণ না। আদালতও জানেন
যে বাংলাদেশে 16ই ডিসেম্বর ছুটি থাকে, তাই না? আবার ঈদের সময় ছুটি থাকে, দুই ঈদেই। দুর্গাপূজার সময় ছুটি থাকে, প্রমাণের দরকার নেই। বাংলাদেশের ভূ খণ্ডসমূহ, তার মানে বাংলাদেশের যে বিভাগসমূহ আছে, তারপরে জেলাসমূহ আছে, থানাসমূহ বা উপজেলা, প্রতিটার আলাদা আলাদা ম্যাপ আছে না? ফুল ম্যাপের ভিতরে অভ্যন্তরীণ ভূখণ্ডের আলাদা আলাদা আছে ম্যাপ আছে না? তো এই যে আছে স্যার ম্যাপগুলো, ম্যাম। এই ম্যাপগুলোও কিন্তু সীমানা প্রমাণের দরকার নেই, কারণ এগুলো সরকারি প্রকাশ করেছে। বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হয়েছে, যেমন ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। হ্যাঁ, তো বাংলাদেশের সাথে যদি কারো যুদ্ধ লাগতো, কোনোদিন না লাগুক চাই, কিন্তু যদি লাগতো তাহলে তো ওই জজ সাহেবও জানতো, তাই না? এটা সাধারণ পাবলিক যেমন জানতো, জজ সাহেবও জানতো। তাহলে বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্র বা সংগঠনের যদি বিরোধ আরম্ভ হয়, তাহলে সেটা প্রমাণের দরকার নাই, এবং চলতে থাকে, এবং অবসান হওয়া কতদিন ছিল, কবে অবসান হয়েছে, এগুলো প্রমাণের দরকার নেই, আদালত জানে। আদালত না জানলে তথ্যগুলো দিলেই হবে, প্রমাণের দরকার নেই। আদালত সমূহের সদস্যবৃন্দ, একটা আদালতের বিচারক, আদালত আদালতের স্টাফগুলো, বেঞ্চ সহকারী যাদেরকে আমরা পেশকার বলি, বিভিন্ন স্টাফ আছে, স্টেনো আছে, আরও অনেকে আছে, নাজির আছে। তো এই এই ব্যক্তি যে একজন বেঞ্চ সহকারী বা পেশকার, সেটা প্রমাণের দরকার নেই, ঠিক আছে? এবং উকিল বৃন্দের নাম, আমি রাজশাহী বারের একজন সদস্য, তো আমি যে এই বারের একজন আইনজীবী, এটা প্রমাণের দরকার নেই, কারণ আমাকে দেখতে দেখতেই তারা জানে যে হ্যাঁ ইনি আইনজীবী। তারপরে যদি নতুন আইনজীবী যারা আসছে, তাদের হয়তো বা ফেস চিনে না, কোনো যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে বাড়ির সভাপতি এসে বলবে, তাহলে সেটা হয়ে যাবে। প্রমাণের দরকার নাই। আমাদের ওকালতনামাতে অবশ্য আমাদের নাম থাকে, ছোট করে লেখা থাকে। আর ঢাকাতে অবশ্য ওকালতনামায় নাম থাকা সম্ভব না, কারণ অনেক উকিল। আর আমাদের জি 700-800-র স্যার। মতো অ্যাক্টিভ উকিল আছে, আমাদের পেছনে ছোট করে নাম লেখা থাকে। স্থান, সমুদ্রপথের নিয়মাবলী, স্থান এবং সমুদ্রপথের নিয়মাবলী, তো এগুলোও প্রমাণের দরকার নেই। এছাড়াও সাধারণে প্রকাশিত ইতিহাস, বাংলাদেশের ইতিহাস সহ অন্যান্য যে ইতিহাস, সাহিত্য, গীতাঞ্জলি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? এটা প্রমাণের রবীন্দ্রনাথ দরকার নাই, ঠাকুর। এটা প্রমাণের দরকার নাই, আদালতও জানেন, উনিও পড়াশোনা করে আসছেন। বিজ্ঞান, শিল্পকলা বিষয়ে উপযুক্ত রেফারেন্স পুস্তক বা দলিলের সাহায্য আদালত গ্রহণ করতে পারেন, আদালত গ্রহণ করতে পারবে। হ্যাঁ, এবং এটা আদালত দেখলে এটা আবার প্রমাণের দরকার হবে না। কেউ যদি কোনো বিষয়ে আদালতের অবগতির জন্য দাবি জানায়, যেমন আগামীকাল আমার একটা রিভিশন শুনানি আছে, আমি 3-4টা কেস রেফারেন্স মানে নলেজে রেখেছি, আমি সেগুলো উপস্থাপন করব। এখন যদি আদালত বলে ঠিক আছে কেস রেফারেন্সগুলোর দেখান আমাকে, তাহলে ওই ডিএলআর এর আমাকে কি করতে হবে? মূল কপি নিয়ে যে দেখাতে হবে। যদি ফটোকপি চান উনি, তাহলে আমাকে ফটোকপি দেখাতে হবে। এটা আমি বলছি যে কেউ যদি মনে করেন আমি অ্যাডভোকেট শহীদুল কোনো বিষয়ে আদালতের অবগতির জন্য দাবি জানায় যে স্যার ডিএলআর 20 ডিএলআর পেজ 100, এটাতে এই বিষয়টা আছে, তখন উনি দেখতে চাইতে পারেন, দেখান। তখন আমি ডিএলআরটা বের করে দেখালাম 100 পেজে, অথবা তার একটা এক সেট ফটোকপি দিয়ে দিলাম, সত্যই তো। তবে প্রয়োজনীয় প্রস্তুত, ওই ডিএলআরটা বা দলিল তাকে উপস্থাপিত করতে হবে। তার মানে আদালত যদি বলে যে ডিএলআর 20-তে যেটা আছে আপনি দেখান, তাহলে আমাকেই দেখাতে হবে। আমি বলতে পারবো না স্যার আপনার কাছেও তো থাকতে পারে, আপনি নিজ দায়িত্বে দেখে নেন, এটা বলা যাবে না। এটা বললে তো বিয়াদবি হয়ে যাবে, তাই না? জি স্যার। তার মানে আমি দাবি করছি যেটা, এটা আমাকেও আদালতে সরবরাহ করতে হবে, ঠিক আছে? নচেত আদালত তার দৃষ্টিতে নিতে অস্বীকার করতে পারে। এখন আমি একটা কিছু বলে দিলাম কিন্তু আমি দেখাচ্ছি না, তা আদালত কষ্ট করে সেটা বের করে দেখবে না, আমাকেই দেখাতে হবে, কারণ আমি দাবি করছি যে। বুঝতে পেরেছেন? আমরা যখন 101 ধারা পড়ব তখন বিষয়টা আরো বোঝা যাবে। 101 ধারার মূল বক্তব্য হচ্ছে যে যা দাবি করে তাকেই তা প্রমাণ করতে হয়। এখন এখানে প্রমাণ না করলেও আমি সেটা সরবরাহ করব, দেখালেই প্রমাণ হয়ে গেল, বা প্রমাণের দরকারই হলো না, আদালত দেখেই বুঝে নেবেন। তাহলে এই অধ্যায়ের আরো একটি ধারা 58, স্বীকৃত বিষয় প্রমাণ করার দরকার নেই। কি?
ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড। শর্ত হচ্ছে আদালত স্বেচ্ছাকৃতভাবে কোনো স্বীকৃত বিষয় প্রমাণের নির্দেশ দিতে পারে। এখন বলা হচ্ছে অপর পক্ষ যদি স্বীকার করে নাই সেটা প্রমাণের দরকার নেই, কিন্তু আদালত যদি সন্দেহ প্রকাশ করে যে না এটা স্বীকার করছে অপরপক্ষ কিন্তু তারপরও প্রমাণ করেন, তাহলে সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই যে নিড নট বি প্রুভড, নিড নট বি প্রুভড মানে প্রমাণের দরকার নাই, তাই না? হ্যাঁ, তাহলে এটা কোন সেকশনে পেলাম? 58-তে পেলাম। আরেকটা কোথায় পেলাম? 58। আরেকটা কোথাতে পেলাম নিড নট বি প্রুভড? 56-তে পেলাম। 56-তে 56। হচ্ছে জুডিশিয়ালি নোটিশেবল ফ্যাক্ট, ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিশেবল, মানে আদালত যেটা নিজে থেকে দৃষ্টিগোচর নেবেন সেটা প্রমাণের দরকার নাই। আর 58-তে পাচ্ছি আমি যে যেটা অপরপক্ষ কর্তৃক অ্যাডমিট করে নিয়েছে, মানে স্বীকার করে নিয়েছে। মনে করেন স্ত্রী স্বামীর বিরুদ্ধে খোরপোশ এবং মোহরানার মামলা করছে, এখন স্বামী যদি বলে যে হ্যাঁ সে আমার স্ত্রী, তাহলে স্বামী এবং স্ত্রী এটা প্রমাণের জন্য আর ওই কাবিননামাটা প্রমাণের দরকার হবে না, কাবিননামার কপি যথেষ্ট। বুঝতে পারলেন? জি। কারণ হ্যাঁ স্যার, স্বামী ক্লিয়ার। স্বামী অস্বীকার করছে না যে সে আমার স্ত্রী নয়। যদি অস্বীকার করে তাহলে ওই স্ত্রীকে আগে প্রমাণ করতে হবে। খোরপোশ এবং মোহরানা তো চাচ্ছেন, কিন্তু এই ব্যক্তি যে আপনার স্বামী এটা আগে প্রমাণ করেন, কারণ ওই ব্যক্তি আপনাকে স্ত্রী বলে অস্বীকার করছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। যখন স্বীকার করবে তখন স্বামী স্ত্রীর সম্পর্ক প্রমাণের দরকার হবে না, জাস্ট মোহরানা এত টাকা পাবো সেটা প্রমাণের বিষয়। আমাকে মোহরানার টাকা পরিশোধ করেনি সেটা প্রমাণ করতে হবে, তাই আমি দাবি করছি, আমি চেয়েছিলাম আমাকে দিতে অস্বীকার করেছে, এই বিষয়গুলো প্রমাণ করতে হবে শুধু। ঠিক আছে? তাহলে এই দুইটা পয়েন্ট মনে রাখবেন, দুইটা ধারার। এখান থেকে প্রশ্ন আসে, জুডিশিয়ারিতেও বারবার প্রশ্ন আসে, একবার 56 থেকে থেকে আসে, একবার 58 থেকে আসে। আমি আবার দুইটা ধারাকে মিক্সড করে প্রশ্ন করি, মানে আমার প্রশ্নগুলো একটু জটিল করার চেষ্টা করি। তৃতীয় অধ্যায় শেষ, এবার চতুর্থ অধ্যায়। 59 থেকে 60 মাত্র দুইটা সেকশন আছে, ছোট ছোট অধ্যায়। কি বলা হচ্ছে? মৌখিক সাক্ষ্য, ইংরেজি কি? ওরাল এভিডেন্স। আমরা ওরাল স্যালাইন নাম শুনেনি? মুখে যে স্যালাইন খেতে হয়। আর একটা স্যালাইন আছে মেডিকেলে কি শরীরে পুশ করে, সেটা হ্যাঁ। শিরা পথে দেওয়া হয়। আর কিছু স্যালাইন বাড়িতে তৈরি করে খেতে হয় মুখে, সেটাকে ওর স্যালাইন বলে। আর যেটা মুখে কথা বলবো সেটা হচ্ছে ওরাল এভিডেন্স। 59 বলছে মৌখিক সাক্ষ্যের মাধ্যমে বিষয় প্রমাণ, দলিলের লিখিত বিষয়বস্তু ব্যতীত সকল ক্ষেত্রে। তার মানে দলিলের ভিতরে কি কথা লেখা আছে সেই কথাটা বাদে সকল বিষয় মৌখিকভাবে প্রমাণ করা যাবে, কিন্তু দলিলের মধ্যে কি লেখা আছে সেটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে। যেমন একটা চেক, একটা চেকের মামলায় একটা চেকে 10 লক্ষ টাকা লেখা আছে না 20 লক্ষ টাকা লেখা আছে, এটা মুখে বললে হবে না, ওই চেকটা দেখিয়ে চেকে যে 10 বা 20 লক্ষ টাকা লেখা আছে সে চেক দিয়ে প্রমাণ করতে হবে। মানে দলিলের লিখিত বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে এছাড়া পেরেছি। সকল কিছুই প্রমাণ করতে হবে মুখে। তাহলে অল ফ্যাক্টস এক্সেপ্ট দ্য কন্টেন্টস অফ ডকুমেন্ট, কন্টেন্টস অফ ডকুমেন্ট মানে ডকুমেন্টের ভিতরে যে লেখা আছে যেটা সেটা। এখানে আমি চেকের কথা বললাম, বিভিন্ন দলিলের বিষয় হতে পারে, চুক্তির বিষয় হতে পারে। মে বি প্রুভড বাই ওরাল এভিডেন্স। তাহলে এক্সেপ্ট মানে ব্যতীত, যেটা আমি বাংলা উপরে দিয়ে দিয়েছি। আমি ইংরেজি সেন্টেন্সটা পুরোটা দিয়ে দিয়েছি কেন? এই ইংরেজি সেন্টেন্স তুলে দিয়ে বলবে কত ধারায় আছে সাক্ষ্য আইনের, ধারাভিত্তিক প্রশ্ন, তাই না? 60, হ্যাঁ স্যার। 60-এ বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এটার অর্থ কি? ইংরেজি হচ্ছে ওরাল এভিডেন্স মাস্ট বি প্রুভ ডিরেক্ট, ওরাল এভিডেন্স ডিরেক্ট। মাস্ট বি ডিরেক্ট। মানে কেউ যদি মুখে কথা বলতে চায় তাহলে সরাসরি বলতে হবে। এর অর্থ কি? মানে আমি যা শুনেছি, আমি যা দেখেছি, আমি যা অনুভব করেছি সেটা আমাকেই বলতে হবে। আমি রহিমকে বললাম, রহিমকে জি। যে বললো, রহিম আদালতে বললো যে আমি অ্যাডভোকেট শহীদুলের কাছ থেকে শুনেছি, তখন আদালত বলবে ওই অ্যাডভোকেট শহীদুলকেই নিয়ে আসেন, যার কথা সেই বলবে, তাই না? জি। কারণ যে ব্যক্তি যা দেখেছে বা যা শুনেছে বা যা অনুভব করেছে বা যে বিষয়ে যে অভিমতের কারণ পোষণ করে তাকে নিজেই তা বর্ণনা করতে হবে। এই যে নিজের কথা নিজে বলা, শোনা কথা বলা না, দেখা কথা নিজে দেখেছি, আই উইটনেস, নিজেই আমি বলবো, এটাকেই বলা হচ্ছে ডিরেক্ট, সরাসরি প্রত্যক্ষ।
এখন আমি অন্যের কথা যখন বলতে যাব তখন এটা হয়ে যাবে ইনডিরেক্ট, শোনা কথা। জি তবে ব্যতিক্রম হচ্ছে বিশারদের অভিমত সংক্রান্ত পুস্তক বা রিপোর্ট প্রকাশিত হলে তা পেশ করা যেতে পারে। এটা আমরা অলরেডি 32 ধারাতে জেনেছি। মানে যেই ব্যক্তিদের নিয়ে আসা যায় না আদালতে, তাদের সাক্ষ্য আদালত গ্রহণ করবে, যদিও তারা আদালতে ডিরেক্ট নাই। এখন 32 ধারার একে বলা আছে ডাইং ডিক্লারেশন। মরার সময় বলে গেল যে রহিম আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেল, 2 দিন চিকিৎসা করার পর ওই ব্যক্তি মারা গেল। এখন এই যে মরার সময় বলে গেল রহিম, এটা ডাক্তারকে বলতে পারে, ডাক্তারের আগে তার আত্মীয়কে বলতে পারে, বা কোনো পথচারীকে বলতে পারে, বা পুলিশের কাছে বলতে পারে। সবার কাছে যদি একই কথা বলে, ওই রহিমের কথাই যদি বলে, জি তো এইটা কিন্তু একটা তুকারি ডাইং ঘোষণা। ডিক্লারেশন হয়ে যাবে। এবং ওই যে পুলিশ এসে দাঁড়িয়ে বলল কি, যে সে আমার কাছে যখন বলছিল একটু সুস্থ হচ্ছিল, ওই সময় বলল যে হ্যাঁ রহিম আমাকে ছুরিকাঘাত করেছে, বা ডাক্তার বলছে যে তিনি যখন একটু মানে জীবিত ছিলেন, মানে কিছুটা তার জ্ঞান ফিরেছিল, তখন সে বলেছে যে রহিম আমাকে ছুরিকাঘাত করেছে। তো এখানে ডাক্তার এসে বলছে কার কথা? ওই মৃত ব্যক্তির কথা। ঠিক আছে? তা অন্যের কথা তখনই বলা যাবে কোথায়? 32 বা বিশারদের অভিমত বা এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে। কারণ যদি কোনো এমসি বা মেডিকেল সার্টিফিকেট বা পোস্টমর্টম রিপোর্ট বা কোনো কেমিক্যাল রিপোর্ট, বিশেষ করে মাদক মামলাতে কেমিক্যাল রিপোর্ট লাগে, এটা যে মাদক সেটা প্রমাণের জন্য। তো এইটা কিন্তু অনেক জি সময় এক্সপার্ট এসে আদালতে দাঁড়ায় না, তার যে রিপোর্টটাই কিন্তু কথা বলে। ঠিক আছে? রিপোর্টটা দেখিয়ে দিলে সেটা বিষয়ে কি করে, যে আইও ইনভেস্টিগেটিং অফিসার তিনি দাবি করেন যে এক্সপার্ট ওপিনিয়নে এখানে এটা এই মাদক হিসাবে দেখানো হয়েছে, অতএব এটা সঠিক। তার মানে ওই এক্সপার্টকে অনেক সময়, মানে অনেক সময় কি 99% মামলায় আসা লাগে না। এটাই সেটের ব্যতিক্রমে বলা হচ্ছে। তার মানে সেই জায়গায় ইনডিরেক্ট চলবে। তার মানে তিনি যে একটা রিপোর্ট দিয়েছেন সেটা অথেন্টিক, সেটা নিয়ে কোনো কি করার দরকার নেই, সন্দেহ প্রকাশ করার দরকার নেই। সন্দেহ প্রকাশ করে। যদি না অপরপক্ষ দাবি করে যে এই রিপোর্ট আমরা মানি না, সেক্ষেত্রে এই রিপোর্ট যিনি দিয়েছেন তাকে আদালতে ডাকেন, তাকে তখন কি করা হবে? জেরা করা হবে। অনেক সময় এটা দরকার হয় না। তাহলে আমরা 2টা অধ্যায় শেষ করলাম। পঞ্চম অধ্যায় 61 থেকে 90, ক্লিয়ার। এটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। দেখেন প্রসিডিউর, মানে ইয়াটা দেখেন। প্রথমে আমরা পড়লাম হচ্ছে যে বিষয়গুলো প্রমাণের দরকার নাই, 3য় অধ্যায়। চতুর্থ মৌখিক সাক্ষ্য, 2টি মাত্র সেকশন। আর পঞ্চমে এসে হচ্ছে দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স। ঠিক আছে? ডকুমেন্টে কত প্রকারের ডকুমেন্ট হতে পারে? 61 থেকে 90 পর্যন্ত। এখানে আমরা 30টি সেকশন বা মানে ধারা পড়ব। ঠিক আছে? এখানে জি স্যার। গুরুত্বপূর্ণ আছে 61 দলিলের বিষয়বস্তু প্রমাণ, প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্টস। কিভাবে প্রমাণ করব? প্রাথমিক বা প্রাইমারি বা মূল যেটা অরিজিনাল সেটাই দিতে হবে। চেকের মামলায় দেখবেন যেদিন সাক্ষী হয় অরিজিনাল চেকটা জমা দিতে হয়। বা অন্য কোনো মামলায় যদি দলিল থাকে, মনে করেন 404 420-এর মামলা করেছে, একটা কি আছে, একটা চুক্তিপত্র আছে, হ্যাঁ, লেখাপড়া আছে দলিলে। তো ওই লেখাপড়ার জি দলিল যেটা 300 টাকার স্ট্যাম্প, সেটা অরিজিনালটা জমা দিতে হয় কবে? যেদিন সাক্ষ্য গ্রহণ করা হয়, আমরা ফিরিস্তিযোগে জমা দিয়ে দিই। আগে আমরা ফটোকপি দিয়ে মামলা করি, কিন্তু পরে ফিরিস্তি দিকে জমা করি। আবার যখন আমরা সিভিল মামলা করব, সিভিল মামলায় কিন্তু প্রথমেই মূল কপিটাই জমা দিতে হয়, বা জাবেদা নকল জমা দিতে হয় যদি মূল কপি না থাকে। সেক্ষেত্রে মাধ্যমিক বা গৌণ সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। তাহলে ওরাল ডকুমেন্টারি এভিডেন্স সাধারণত 2 ধরনের হবে, একটা হচ্ছে মূল বা প্রাথমিক, আর আরেকটা হচ্ছে গৌণ বা মাধ্যমিক। তাহলে আমাদের এখন 2টা বিষয় আসলো, একটা প্রাইমারি বা মূলটা বা অরিজিনালটা, আর একটা মাধ্যমিক বা সেকেন্ডারি। তো এই জি 2টা কি? মনে করেন যে মূল যে চেক, এই চেকটা হচ্ছে প্রাথমিক বা অরিজিনাল, আর এটার যদি আমি ফটোকপি দিই সেটা মাধ্যমিক। তাহলে মূল চেক থেকে যদি ফটোকপি করা হয় সেটা মাধ্যমিক। মূল চেকের যদি একটা ছবি তুলে আমি সেটা প্রিন্ট করে দিই, সেটাও মাধ্যমিক। বা মূল দলিলের বা মূল চেকের যদি আমি একটা ছবি তুলে আদালতে আমার মোবাইলে দেখাই, তাহলে মোবাইলের মধ্যে যেহেতু আছে সেটা একটা সফট কপি, বাট এটা কি ডিজিটাল রেকর্ড হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ ডিজিটাল রেকর্ড। তো সেটাও কিন্তু একটা কি সেকেন্ডারি এভিডেন্স হবে, কারণ সেটা আমি মূল কপির ছবি দিচ্ছি। আমি প্রিন্ট করে দিলেও
সেটা হার্ড কপি হবে মাধ্যমিক, কিন্তু আমি যদি আমার ফোন থেকেও দেখাই তারপরেও সেটা কি হবে, ডিজিটাল রেকর্ড হিসাবে মাধ্যমিক বা সেকেন্ডারি এভিডেন্স পূর্ণ হবে। হবে। তো এই সেন্সটা মাথায় রাখতে হবে যে একটা অরিজিনাল আর আরেকটা কি, ডুপ্লিকেট। যেটাই ডুপ্লিকেট সেটাই মাধ্যমিক। ডুপ্লিকেট বলতে জাল না কিন্তু, হ্যাঁ, জাল মানে সে জাল দলিলের কোনো সাক্ষ্যগত মূল্যই নাই। এটা আমরা দলিলের সংজ্ঞায় জি 3 ধারার মধ্যে পেলাম না? জাল জি দলিল স্যার। দলিল নয়। The contents of documents may be proved either by primary or by secondary evidence. তাহলে একটা ডকুমেন্টের যে ভেতরে কি লেখা আছে কন্টেন্ট, সেটা প্রমাণের জন্য আমি প্রাইমারিটাও দিতে পারি বা সেকেন্ডারিটাও দিতে পারি। তো প্রাইমারি সেকেন্ডারি, এই প্রাইমারির আরেকটা ইংরেজি বলে অরিজিনাল, সেকেন্ডারি আরেকটা ইংরেজি বলে ডুপ্লিকেট। ডুপ্লিকেট বলতে এখানে নকল না, আর এখানে মাধ্যমিক বা গৌণ বোঝানো হচ্ছে, ঠিক আছে? ওকে। দেখেন, একটার সাথে আরেকটা লিঙ্ক। এখন ছোট বাচ্চার মতো যদি হয়, যেমন আমার ছেলেকে আমি প্রশ্ন করি, বাবা কেমন আছো? ছেলে বলে যে ভালো আছি। আমি তখন তৃতীয় প্রশ্ন করি, কতটা ভালো আছো? তখন বলে অনেক ভালো আছি। তার মানে প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন জড়িয়ে দিই, আমি কানেক্ট করে দিই। তো দেখেন, এখানে সাক্ষ্যটা এই জায়গায় খুব সুন্দরভাবে সাজানো আছে। যেমন আবারও আমি দেখাই, এখানে মৌখিক সাক্ষ্য, তাহলে মৌখিক সাক্ষ্যর পরে আমরাই পাচ্ছি কি, দালিলিক সাক্ষ্য। এবার দালিল সাক্ষ্যর তাহলে 61 ধারায় আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। দেখেন 62তে এসে প্রাইমারি কি জিনিস বোঝাচ্ছে, 63তে এসে মাধ্যমিক কি জিনিস বোঝাচ্ছে। সুন্দরভাবে সাজানো আছে না? হ্যাঁ স্যার। সিকোয়েন্সটা বুঝতে পারছেন? এটা জি চাইলে কিন্তু, বুঝতে পেরেছি। চাইলে কিন্তু একটা সেকশনের মধ্যেই প্রবেশ করাতে পারতো, পারতো কিনা? পারতো স্যার, এখন ভাগ ভাগ আমরা, করে দিয়ে। মানে ব্যাপারটা এরকম যে কাকে বলে কত প্রকার ও কি কি, এক জায়গায় না দিয়ে আলাদা আলাদা সেকশন করে দিয়েছে। হ্যাঁ বোঝা যাচ্ছে? সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারেন তাহলে কোনটা কত ধারায় আছে মনে রাখতে পারবেন। অনেকে বলে স্যার ধারা মনে রাখেন, রাখতে পারি না। তো ধারা কিভাবে মনে রাখবেন? এইভাবে, কারপর কি সিকোয়েন্স আছে, অনুযায়ী। কারপর কি আছে। এখন আমার গ্রামে মনে করেন 50টা বাড়ি আছে। 50টা বাড়ির, আমি যদি গ্রামে বসবাস করি তাহলে 50টা বাড়ির কর্তার নামে আমি বলতে পারবো, কারণ গ্রামের মানুষ কানেকশনটা বেশি হয়। আর অনেক দিন না থাকলে বলতে পারবো না। সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আমার চাচার বাড়ির পিছনে নতুন একটা বাড়ি হয়েছে, ওটা কার বাড়ি? তখন বললো যে হ্যাঁ, এটা রহিমের বাড়ি। তাহলে আমি বললাম কি চাচার বাড়ির পেছনে, তাহলে এখানে রেফারেন্স কি চাচার বাড়ি। তাহলে আমাকে মনে রাখতে হবে চাচার বাড়ির পেছনে রহিমের বাড়ি। তাহলে চাচার বাড়ি কোথায় এটা তো আমি জানি, তাই না? তাহলে জানা জিনিস জি দিয়ে অজানা জিনিসটা রেফারেন্স আকারে মনে রাখতে হবে। এইটাই হচ্ছে সিকোয়েন্স, একটা পর আরেকটা সিরিয়ালে মনে রাখার উপায়। খুব সুন্দরভাবে সাজানো আছে, একটার সাথে একটা জড়িয়ে দিয়েছে, র্যান্ডমই কোনো কিছু আসেনি। কামরুজ্জামান ভাই কি বলবেন? না স্যার, বলবো না কিছু। ক্লিয়ার হচ্ছেন? সাজানোটা বুঝতে পারছেন? জি 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 স্যার। এবং আমি যেভাবে উপস্থাপন করছি এবং আমার নোটটা যেভাবে উপস্থাপন করা আছে, আশা করি এগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। জি স্যার। দেখেন, প্রাইমারি এভিডেন্স মানে প্রাথমিক সাক্ষ্য, সংশ্লিষ্ট আসল বা মূল দলিলটি দাখিল করাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, ঠিক আছে? জি সংশ্লিষ্ট মূল দলিলটা দাখিল করলেই সেটা কি, প্রাথমিক সাক্ষ্য। এখন মনে করেন যে এটা একটা চেক, যদিও আমি একটা প্যাডের কাগজ দেখাচ্ছি, ধরে নেন এটা একটা চেক, ঠিক আছে? তো এটা একটা চেক জি এবং ওকে। এটা এটা একটা মূল চেক, ঠিক আছে? এখন এই যে মূল চেক, এই মূল চেকটা যদি আমি দেখাই তাহলে এটা কি, একটা দলিল। এটা জি কি একটা দলিল, হ্যাঁ এবং এটাকে যদি আমি বলি এটা প্রাইমারি ডকুমেন্ট, এটা কি বলবো, প্রাইমারি ডকুমেন্ট। এখন জি যদি আমি আপনাদের প্রশ্ন করি, ডকুমেন্ট এবং এভিডেন্সের মধ্যে পার্থক্য কি? এটা যখন আমি আদালতে ব্যবহার করব তখন সেটা সাক্ষ্যগত মূল্য পাবে, এবং এটা জি। যখন আদালতে ব্যবহার করব না, আমার কাছে আছে, তার মানে এটা সাক্ষ্য না, এটা কি, এটা দলিল। ডকুমেন্টস। এটা দলিল ডকুমেন্ট। বা ডকুমেন্ট। আপনার এসএসসি এইচএসসির সার্টিফিকেট আছে না, মূল সার্টিফিকেট? জি জি আপনার মূল এনআইডি কার্ড আছে না? জি কোথায় আছে? আপনার বাড়ির লকারে সুন্দর করে রেখে দিয়েছেন, তাই না? জি সেগুলো কিন্তু সাক্ষ্য না, সেগুলো ডকুমেন্ট। আপনাদের ডকুমেন্টই বলেন সেগুলোকে, নাকি? জি হ্যাঁ তো সেগুলো ডকুমেন্ট, যতক্ষণ না আদালতে আমি সাবমিট করছি ততক্ষণ সেটা ডকুমেন্ট। যখন আমি আদালতে সাবমিট করব তখন সেটা কি হয়ে যাবে, এভিডেন্স।
জি এভিডেন্স। এখন যখন আমি মুখে আদালতে সাক্ষ্য দিব তখন ওরাল এভিডেন্স, যখন আমি ডকুমেন্টটাই আদালতে দিয়ে দিব তখন সেটা ডকুমেন্টারি এভিডেন্স। এখন ডকুমেন্টারি এভিডেন্স আবার আমি দুই প্রকার দেখছি, একটা কি প্রাইমারি আর একটা সেকেন্ডারি। এখন আমি এই মেনটাই যদি আমি দিয়ে দিই তাহলে কি দিলাম? প্রাইমারি। প্রাইমারি এভিডেন্স দিলাম। এখন প্রাইমারি যদি আমি এটার ফটোকপি দিই তাহলে কি হয়ে গেল? সেকেন্ডারি। সেকেন্ডারি এভিডেন্স। সেকেন্ডারি। সেকেন্ড কনসেপ্ট বোঝা যাচ্ছে? জি জি স্যার। এতটুকু বুঝতে পারলে সব ক্লিয়ার হয়ে যাবে, আর মনে রাখার দরকার হবে না কোনো কিছু। যেভাবে প্রশ্ন আসুক উত্তর করতে পারবেন, মুখস্থ করার দরকার নেই। ব্যাখ্যা হচ্ছে দলিলের প্রত্যেক খণ্ডই প্রাথমিক সাক্ষ্য। দলিলের প্রত্যেক খণ্ড, মনে করেন যখন দুইটা পক্ষ দলিল করতে আসে, যেমন দুইটা পক্ষ দলিল করতে আসছে আমার কাছে, এরকম আছে যে বলছে দুই ভাই বলছে আমার কাছে মূলটা থাকবে, ছোট ভাই বলছে না আমার কাছে মূলটা থাকবে, তখন আমরা কি করি? আমরা কাউন্টার পার্ট তৈরি করি। কি করি? কাউন্টার পার্ট, মানে এখানে 300 টাকার স্ট্যাম্প না 600 টাকার স্ট্যাম্প কিনি এবং সেম জিনিস দুই সেট তৈরি করি। সেম জিনিস দুই সেট তৈরি করে একটা দিই ছোট ভাইকে, একটা দিই বড় ভাইকে, এবং দুইটাই কি অরিজিনাল, দুইটাই প্রাইমারি। ক্লিয়ার? জি জি। জি যখন হুবহু দুই সেট তৈরি করা হয় দলিল, তখন এটাকে বলা হয় কাউন্টার পার্টস। এটাকে কি বলা হয়? কাউন্টার পার্টস। কাউন্টার পার্টস। আরেকটা কাউন্টার পার্টসের উদাহরণ দিই। আপনি চেক বই দেখছেন না? জি হ্যাঁ যেগুলো ডিজিটাল চেক বই, তিনটা পার্ট থাকে চেকের। একটা মূল চেক, লম্বা করে মূল চেক থাকে, মাঝখানে একটা থাকে সেটাকে টোকেন বলে, এবং লাস্টে একটা থাকে যেটা বইয়ের সাথে থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ একটা বইয়ের সাথে চিকন করে থাকবে, তারপরে আরেকটা চিকন করে থাকবে, তারপরে বড় একটা থাকবে, মানে চেক। এন্ড প্রতিটাই কি প্রাইমারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স। কারণ এই যে চেকের যে নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, এটা তিনটা পার্টেই একই সিরিয়াল নাম্বার থাকবে, থাকবে না? হ্যাঁ একই থাকে। আবার আমরা লটারি কাটলে, লটারি যে কেটে দেয়, বা আমরা কোনো গ্যারেজে যে মোটর সাইকেল বা কার বা সাইকেল রাখি, তখন ওখানে জি দেখি টোকেন দেয় ছিঁড়ে। জি। বা কোনো জায়গায় আমরা চাঁদা দিচ্ছি, সেখানে মসজিদে চাঁদা দিচ্ছি, সেখানে যদি কেটে দেয় তো একটা থেকে যায়, একটা দেয়। আবার আমরা কোনো জায়গাতে কি কিনছি, মনে করেন যে কোনো প্রোডাক্ট কিনছি, তখন যদি হাতে লেখা রসিদ দেয় তাহলে একটার অংশ থেকে যায়, আরেকটা অংশ দিয়ে দেয়, তাই না? জি। এরকম হয় না? হ্যাঁ প্রতিটাকে কি বলা হয়? জি এটা স্যার। সাধারণ ভাষায় বলে মুড়ি। কি বলে? মুড়ি। মুড়ি। এই যে এই পুরি। কোনায় যে অংশটুকু থেকে গেল এটাকে বলে মুড়ি। বইয়ের জায়গা, জি জি। বইয়ের মধ্যে অল্প করে থাকলো, এটাকে আবার প্রতিলিপি বলে। স্যার এটা প্রতিলিপি কাউন্টার হবে পার্ট। স্যার। হ্যাঁ এই প্রতি, লিপিটা লিপি হবে। জি। হ্যাঁ লিপি হবে, একটু লিপি করে নেবেন, হ্যাঁ লিপি। হ্যাঁ স্যার শেষের স্যার টটা চেক প বই করে নিয়ে নেবেন। যেটা বললেন স্যার, স্যার বলেন। চেক বই নিয়ে যেটা বললেন ওই যে তিনটা পার্ট, স্যার চেকে তো জেনারেলি দুইটা পার্ট দেখি স্যার, একটা মুড়ি আর একটা চেক। তিনটা পার্ট বলতে কোন চেক বললেন স্যার? আপনার ম্যাগনেটিক যে চেকগুলো থাকে, MICR, হ্যাঁ ম্যাগনেটিক যে চেকগুলো সেটা তিন পার্ট থাকে, টোকেন আকারেও একটা পার্ট থাকে। কিছু কিছু ও চেকে আচ্ছা। থাকে দুইটা, কিছু কিছু চেকে থাকে তিনটা পার্ট, হ্যাঁ। তিনটা। ঠিক আছে, তো দুইটা থাক আর তিনটা থাক, প্রতিটাই কাউন্টার পার্ট এবং প্রতিটাই জি কি জি বুঝতে পেরেছি। প্রাইমারি। ঠিক আছে। প্রাইমারি এভিডেন্স। কেন এটা প্রাইমারি? চেকটা দিয়েছি, এখন ওই চেকে আমি লিখে দিয়েছিলাম যে এইটা আমি রহিমকে দিলাম 10 লক্ষ টাকার একটা চেক, এবং আমার ওই ছোট টোকেনের উপরেও লিখে রাখলাম যে রহিমকে দিলাম 10 লক্ষ টাকার চেক, তারিখ। তাহলে এত তারিখে আমি রহিমকে এত টাকার চেক দিয়েছি, এটার একটা কি আমার এভিডেন্স থাকলো আমার কাছে। এটাও একটা কি, আমি ওই জি মুড়ি দিয়েও কি করতে পারবো, প্রমাণ করতে পারবো, তাই না? জি। হ্যাঁ একই প্রণালীতে তৈরি দলিল সমূহ, যেমন মুদ্রণ, লিথোগ্রাফি বা ফটোগ্রাফি, যেমন আমরা ভিজিটিং কার্ড তৈরি করি না? জি হ্যাঁ ভিজিটিং কার্ড 1000 কপি নিলাম, এই 1000 পিস প্রতিটাই কি প্রাইমারি, তাই না? এক জি। মানে 1000টার মধ্যে আমি কি বলতে পারবো যে এই প্রথমটা কি, প্রথমটা হচ্ছে মানে প্রাইমারি প্রাইমারি বলতে আর বাকি পারবো না। সবগুলা হচ্ছে সেকেন্ডারি? এটা তো বলা যাবে সেকেন্ডারি। না, প্রতিটাই একই তো নাকি? হ্যাঁ প্রতিটাতে জি একই, স্যার তার মানে একই। প্রতিটাই কি প্রাইমারি। এটাকে বলা হচ্ছে একই প্রণালীতে প্রস্তুত, কারণ একইভাবে তো সবগুলা তৈরি করা হয়েছে, তাই না? আবার আমরা জি কি পোস্টার করতে দেখি, আবার লিফলেট করতে দেখি, তাই না? জি। এগুলো সবই কি ইয়েস। একইভাবেই তৈরি করা হয়।
এটাকে মুদ্রণ বা প্রেসে করা, লিথোগ্রাফি, মানে চাপের মাধ্যমে তৈরি করা হয়। ওই যে সময় বিবাহের সময় আমরা কি করি? বিবাহের কার্ড তৈরি বিয়ের করি। যে শাড়ি কার্ড। থাকে। আচ্ছা, অনেক জি সময় ছাপ ব্যবহার করা হয়, ডিজিটাল প্রেসে না করে ছাপ ব্যবহার করা হয়। ওই জি ছাপটাকে লিথোগ্রাফি বলা হচ্ছে। আর ফটোকপি, হ্যাঁ, ফটোকপি, এখানে যদি ফটোকপি করা হয়, না ফটোকপি না, সরি, ফটোগ্রাফি। এখন আমি ফটোগ্রাফি করে যেগুলো আমরা প্রিন্ট করব, একটা ছবির আমি যদি 10টা প্রিন্টও করি, 10টাই কি হবে? অরিজিনাল হবে না? জি। আমরা পাসপোর্ট সাইজের ছবি করতে যাই, স্টুডিওওয়ালা বলে 4 কপির কম দিব না, এত টাকা লাগবে। তো 4 কপি প্রতিটাই কি? 4 কপি প্রাইমারি। ডকুমেন্ট। ঠিক আছে, 4 কপি নিয়ে আর 100 কপি নেই, প্রতিটাই কি? প্রাইমারি, তাই না? এটা ফটোগ্রাফি মানে কি? ছবি। এই ফটোকপি না কিন্তু। ফটোগ্রাফি মানে ছবি, ফটোগ্রাফ, ক্যামেরা দিয়ে যেটা করা হয়েছে। হ্যাঁ, জি ক্লিয়ার হলো? জি আবার মনে করেন আমি একটা ছবি তুললাম, কোনো ডকুমেন্টের বা কোনো মানুষের, এই ছবি তুলে আমি সেটাকে 100টা কপি করলাম, ফোনেও করা যায় কপি, কম্পিউটারে করা যায়। আবার এটা যদি আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করি সবাইকে, এবং এই যে আমি এখানে ভিডিও তৈরি করছি, তো ইউটিউবে দিচ্ছি, সবাই যদি এটা ডাউনলোড করে বা ছড়িয়ে দেয় লিঙ্ক, প্রতিটাই কি? প্রাইমারি, প্রাইমারি। তাই না? জি ইয়েস স্যার। সেক্ষেত্রে প্রত্যেকটি অন্যগুলোর পরস্পর বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হবে। আচ্ছা, তাহলে আমি পড়ছিলাম যে সেক্ষেত্রে প্রত্যেকটি অন্যগুলোর মানে পরস্পর বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হবে। অর্থাৎ চেকের বড় অংশটুকু তার ছোট অংশটুকুর এবং ছোট অংশটুকু বড় অংশটুকুর মানে পরস্পর কি হবে? প্রাথমিক সাক্ষ্য সাক্ষ্য হবে। হবে। যদি আদালতে সেটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সাক্ষ্যগত মূল্য তৈরি হয়। আর ব্যবহার না করলে তো ডকুমেন্ট হিসেবে থেকে গেল কারো কাছে। এটা সেক্ষেত্রে বলতে হয় যে ব্যাখ্যার 1 এবং 2-এর যে পয়েন্টে যে বিষয়গুলো বলা হলো সেগুলোর কথা বলছে। কিন্তু এগুলো মূল দলিলের যদি নকল বা কপি হয়, তাহলে কিন্তু আবার প্রাথমিক সাক্ষ্য নয়। কপি বলতে যদি ফটোকপি হয়, কি হয়? ফটোকপি। যদি ফটোকপি কপি। হয় অথবা সার্টিফাইড কপিও হয়, যদি যেটা জাবেদা নকল, সেটাও কিন্তু যেহেতু মূল না, জাবেদা নকল তার মূল না, তাই না? জি জাবেদা নকল না। নকল, কিন্তু সেটা অথেন্টিক কপি বা সত্যায়িত কপি, সেটাকে জাবেদা নকল বলে। তো সেটাও কিন্তু অরিজিনাল না। তো সেটাও কিন্তু আচ্ছা। মাধ্যমিক সাক্ষী হবে, কিন্তু সেটা প্রাথমিক সাক্ষী না। প্রাথমিক মানে অরিজিনাল হতে হবে, এক কথায় মূলটা হতে হবে। এরপরে আমরা তাহলে প্রাথমিক সাক্ষ্য কি জিনিস সেটা তো মোটামুটি বোঝা গেল, তাই না? জি এরপরে প্রাথমিকের আবার নাম মূল বা প্রধান, বিভিন্ন নাম হতে পারে, বা আসল। এবার মাধ্যমিক, মাধ্যমিক বলতে সেকেন্ডারি এভিডেন্স বা গৌণ। 76 ধারায় বর্ণিত উপায়ে প্রদত্ত সহিমোহরকৃত। 76 ধারাতে কি লেখা আছে? সার্টিফাইড কপি বা জাবেদা নকল কিভাবে নেওয়া হয় বা কোনটাকে জাবেদা নকল বলা হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে সার্টিফাইড কপি, ইংরেজিতে। ইংরেজি একটাই, সার্টিফাইড কপি। কিন্তু এর বাংলা করা হয়েছে কোথাও সত্যায়িত কপি, কোথাও প্রত্যায়িত কপি, কোথাও জাবেদা নকল। তো এটাই হচ্ছে সহিমোহরকৃত নকল, মানে বিভিন্ন বাংলা নাম, কিন্তু ইংরেজি একটাই, সার্টিফাইড কপি। ঠিক আছে? তো সার্টিফাইড কপি অবশ্যই কি? জি সেকেন্ডারি এভিডেন্স, নট প্রাইমারি এভিডেন্স। মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে সংরক্ষিত নকল এবং এরূপ নকলের সাথে মিলিয়ে নেওয়া অন্যান্য নকল। মনে করেন যে আপনি একটা ফটোকপি করলেন একটা চেকের, তাহলে ফটোকপিটা কি হলো? সেকেন্ডারি এভিডেন্স। এখন জি ফটোকপি থেকে যদি ফার্দার আরো ফটোকপি করেন, তাহলে সেগুলো কি হবে? সেকেন্ডারি এভিডেন্স সেকেন্ডারি কি হবে? এভিডেন্স। জি সেকেন্ডারি এভিডেন্স। মানে সেকেন্ডারি এভিডেন্স থেকে যদি আরো এভিডেন্স তৈরি করা হয়, তাহলে সেটাও সেকেন্ডারি এভিডেন্স। মানে কপি অফ সেকেন্ডারি এভিডেন্স ইজ অলসো সেকেন্ডারি এভিডেন্স। ওকে? জি জি তাই ওকে। বলা হচ্ছে মূল দলিল হতে যান্ত্রিক উপায় সংগৃহীত। যান্ত্রিক উপায় মানে ফটোকপি কি যান্ত্রিক উপায় না? জি আবার ইয়েস। স্ক্যান করে যদি প্রিন্ট করা হয়, সেটাও তো যান্ত্রিক উপায় হচ্ছে, তাই না? জি জি। তাহলে এখন যদি বলেন যে আমি যান্ত্রিক উপায়ে করব না, কিভাবে করব? মনে করেন যে আগে আমরা কি করতাম?
টিউশনির সময় ফটোকপির যখন এত চল ছিল না, 2003 সালের কথা বলছি, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে, তখন আমার স্যারের কাছে ইংরেজি প্রাইভেট পড়তাম। ওনার আবার অনেক বড় ভলুম বইয়ের মতন কি ছিল, নিজের হাতের মানে ইংরেজি গ্রামারের রুল ছিল, হ্যাঁ, বিভিন্ন রুলসগুলো উনি লিখে রাখতেন। তো বলতো যে এটা ফটোকপি করতে কেউ আগ্রহ প্রকাশ করতো না। স্যার যতটুকু শেখাতো আচ্ছা ততটুকু শিখতো, কিন্তু আমি স্যারকে অনুরোধ করে বলতাম যে স্যার, আমাকে যদি এটা বাসায় দেন, আমি নিয়ে যে 2 দিন রেখে আমি সেগুলো তুলে নিতাম। তাহলে আমি কি করতাম, স্যার একটু ফাঁকা ফাঁকা করে লিখছে, কিন্তু আমি স্যারের ওই মোটা যে বই, মানে বই না তো খাতা, পাকা খাতা ইংরেজির গ্রামার বুক জি নিজের, তো সেই খাতা থেকে আমি দেখে দেখে নিজে তুলে নিতাম। স্যারের হাতের লেখা দেখে দেখে আমি তুলে নিতাম। আমি একটু ঘন করে লিখতাম, সেক্ষেত্রে মোটা না জি হলেও হয়তো বা 2 দিস্তা খাতাতেই হয়ে যেত আমার। জি আগে আমরা তো দিস্তা ধরে খাতা কিনতাম, এত বাধাই করা খাতা কেনার আমাদের কি ছিল না, বাজেট ছিল না, বা আমাদের চল ছিল না এরকম। আমরা বাজেট এবং পাওয়া যেত কম স্যার, পাওয়া পাওয়া যেত যেত কম, কম আর কি। আমরা জি দিস্তা কিনে নিজেরা সেলাই করে নিজেরা নিতাম খাতা বাসায়, এটাই চল ছিল বেশি। আর আমার প্রচুর খাতা লাগতো, আমি প্রচুর ম্যাথ করতাম। আমার প্রতি সপ্তাহে 2 দিস্তা 3 দিস্তা খাতা ফরাতো। তো 2 দিস্তা খাতা শেষ করে 2 দিনে আমি কি করলাম, তাহলে 2 দিস্তা খাতা 2 দিনে তুলতে অনেক কষ্ট হয়েছে। তো আমি এভাবে তুলে নিয়েছি। এখন এটা কেন উদাহরণ দিচ্ছি, আমি যখন অন্য একটা লেখা দেখে নিজে যখন দেখে দেখে লিখে নেব, তাহলে এটাকে নোট নেওয়া বলছি, তাই না? জি তাহলে এটাকে জি কি বলা হচ্ছে, মূল দলিল হতে প্রস্তুত করা বা মিলিয়ে নেওয়া, নকল। এখন আপনি ফটোকপি করবেন না। এখন বন্ধু বলল যে দোস্ত একটা অঙ্ক তো স্যার করালো আজকে, একটু আমাকে দেখাও তো, আমি তুলে নিই। তাহলে বন্ধুর খাতা হুম থেকে যখন বন্ধুর হাতের লেখা দেখে দেখে আপনি তুলে নেবেন, তাহলে বন্ধুর লেখা মিলিয়ে আপনি কি তুলে নিচ্ছেন, তাই না? হুবহু হুবহু আপনি অঙ্কটা তুলে নিলেন, বা ইংরেজিটা তুলে নিলেন, বা অন্য যে কোনো কিছু তুলে নিলেন। তাহলে এটাও কি হবে, মাধ্যমিক সাক্ষ্য। ক্লিয়ার? ওকে জি এখন সেটা আপনি ক্লিয়ার মাধ্যমিক সাক্ষ্য থেকে মিলিয়ে নেন, আর প্রাইমারি বা প্রাথমিক সাক্ষ্য থেকে মিলিয়ে হাতে লিখে নেন, দুইটাই কি সেকেন্ডারি মাধ্যমিক সেকেন্ডারি এভিডেন্স নেবে। কারণ এটা আপনার হাতের লেখা। সে হাতের লেখা আমি কি দেখে লিখেছেন সেটা বিষয় না, বই দেখে লিখেছেন না কারো খাতা দেখে লিখেছেন, মানে প্রাইমারি এভিডেন্স থেকে কালেক্ট করেছেন, সেকেন্ডারি এভিডেন্স থেকে আপনি লিখে নিয়েছেন, আপনার লেখাটা কি হয়ে যাবে, সেকেন্ডারি এভিডেন্স। বুঝতে পারলেন? জি স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার এখন যদি আমি প্রশ্ন করি, কোন এভিডেন্সের জন্ম আগে হয়, প্রাইমারি এভিডেন্সের না সেকেন্ডারি এভিডেন্সের? অবশ্যই প্রাইমারি এভিডেন্স আর প্রাইমারি এভিডেন্সের জন্ম না হলে সেকেন্ডারি এভিডেন্সের জন্মই হবে না, তাই না? জি ইয়েস স্যার আর প্রাইমারির উপরে সেকেন্ডারি এভিডেন্স নির্ভরশীল, সেকেন্ডারি এভিডেন্সের উপরে প্রাইমারি এভিডেন্স নির্ভরশীল নয়, তাই নয় কি? ইয়েস তাহলে এই এই বিষয়গুলো যদি মনে থাকে, তাহলে আশা করি দুইটা এভিডেন্স চিনতে সমস্যা হবে না। বা লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন আসে 5 নম্বরের, যে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মধ্যে পার্থক্য লিখুন, আপাতত এখান থেকে 3-4টা পয়েন্ট বের করে ফেলতে পারবেন, পারবেন না? হ্যাঁ উদাহরণ সহই পারবো আচ্ছা, 4 নম্বর পয়েন্ট বলছে মাধ্যমিক স্বাক্ষর কোনো দলিলের প্রতিলিপি বা কাউন্টার পার্ট যে পক্ষ সম্পাদন করবে শুধুমাত্র তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। নিজ সম্পাদিত প্রতিলিপি নিজের পক্ষে ব্যবহারের সুযোগ নেই, কেননা তা জাল হবার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, এটা আমি বুঝিয়ে দিই। মনে করেন যে আমি একটা 300 টাকার স্ট্যাম্প কিনলাম, কিনে এখানে আরেকটা লোককে ফাঁসানোর জন্য লিখলাম যে মিস্টার রহিম আমার কাছে 10 লক্ষ টাকা নিয়েছে, আমি প্রথম পক্ষ, মিস্টার রহিম দ্বিতীয় পক্ষ, যে শুধু আমার সই থাকলো, মিস্টার রহিমের কোনো সই নাই। তাহলে মিস্টার রহিমের যদি সই না থাকে, তাহলে এই 300 টাকার স্ট্যাম্পে লিখিত এই চুক্তিপত্রের বা এই অঙ্গীকারনামার কোনো মূল্য থাকবে? না না আমি টাকা পাবো, আমার শুধু সই আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা তৈরি করা। এটা আসলে দ্বিপাক্ষিক কোনো কিছু না, একপাক্ষিক সৃষ্টি করা বা ফেব্রিকেটেড ডকুমেন্ট। এটার কোনো সাক্ষ্যগত মূল্য নাই। তার মানে একটা ডকুমেন্টে যার লাইবিলিটি আছে তার স্বাক্ষর থাকাটা জরুরি। বুঝতে পারলেন বিষয়টা? ইয়েস ভাই দাগাদাগি করার দরকার কি, এসব অপশনে যাওয়ারই দরকার কি? দাগাদাগি করে নোটটাকে নষ্ট করছেন, স্ক্রিনটাকে। হ্যাঁ, তো আমি বলছিলাম যে এই জায়গায় কিছু দেখা যাচ্ছে ওখানে।
হ্যাঁ, যে আঁকাবে আমি কে আঁকাচ্ছে তাও বুঝতে পারবো। ও আচ্ছা আচ্ছা, কি জানি, জানি না স্যার। আচ্ছা, মানে এখানে জুমের অনেক ফাংশন আছে, আমি 10% ইউজ করি না, তো প্রয়োজন হয় না। কর্পোরেটে গিয়ে জুমের অনেক ব্যবহার আছে, সেগুলো ইউজ করার দরকার হয়। তো আমাদের এতটুকুই, আমি জুমে যে ক্লাস নিই এটা বোঝানোর জন্য তো আমি যতটুকু ইউজ করি এনাফ, তাই না? জি, আর এখানে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো স্যার, ও তো না, জুম দরকার করা নাই। যায়। আমি তো নিজেও দাগ দিই না খুব একটা, শুধুমাত্র হাইলাইট করি। তো যেটা বলছিলাম যে যে ঋণী তার স্বাক্ষর থাকতে হবে, কারণ সে স্বীকার করছে হ্যাঁ আমি ঋণী। এখন আমি টাকা পাবো, আমি সই করলাম, এটার কোনো মূল্য থাকবে? না। এটা কমন সেন্স থেকে তো বোঝা যাচ্ছে। জি। আচ্ছা, এখন যদি মনে করেন যে রহিম এর কাছ থেকে আমি টাকা পাবো, এখন রহিমের সই আছে আমার সই নাই, তাহলে কিন্তু এর সাক্ষ্যগত মূল্য আছে। কারণ রহিম এর স্বাক্ষর আছে, রহিম এখানে ঋণী। বুঝতে পেরেছেন? যে রহিম স্বীকার করে নিয়েছে যে সে এখন রহিম একজন স্বীকার আছে। করুক আর না করুক, এটার সাক্ষ্যগত মূল্য আছে আদালতে, কারণ যে জি, ঋণী মানে সাক্ষ্য তার স্বাক্ষর আছে। তাহলে এতক্ষণে 4 নম্বর পয়েন্ট বোঝাচ্ছিলাম যে কোনো দলিলের প্রতিলিপি অর্থাৎ কাউন্টার পার্ট, আমি যে এর আগে বললাম না, দুই ভাই আসছিল, দুইজনে দুইটা দলিল করে দিলাম। এখন দুইটা দলিল করার হুম। সময় কি করতে হবে? যে উভয় দলিলে দুইজনেরই সাক্ষ্য নিতে হবে। এখন মনে করে রহিম আর করিম আমার কাছে আসলো, দুইটা আমি দলিল তৈরি করলাম। এখন রহিমের কাছে যেটা থাকবে সেটাতে রহিমের স্বাক্ষর নিয়েছি, করিমের কাছে যেটা থাকবে সেটা করিমের স্বাক্ষর নিয়েছি। আমি যদি এটা করি দুইটাই নষ্ট হয়ে যাবে, দুইটারই ভ্যালু থাকবে না। বুঝতে পারলেন? জি জি। জি। যদি অপোজিটটা হয়, করিমের কাছে যেটা থাকবে সেটাতে রহিমের স্বাক্ষর নিলাম, আর রহিমের কাছে যেটা থাকবে সেটা করিমের সাক্ষ্য নিলাম। দুইটা একই বললাম নাকি, না ভিন্ন হলো? না না, ভিন্ন হয়েছে স্যার। আচ্ছা, মানে যার হুম। কাছে রহিমের থাকবে ক্ষেত্রে তার করিম আর করিমের ক্ষেত্রে রহিম, জি। আর যার কাছে থাকবে তার অপোজিট ব্যক্তির স্বাক্ষর নিব, পার্টির, জি জি। তাহলে এটার মূল্য থাকবে। এটা বোঝাচ্ছে যে কোনো দলিলের প্রতিলিপি বা কাউন্টার পার্ট যে পক্ষ সম্পাদন করবে, মানে যে পক্ষ স্বাক্ষর করবে, শুধুমাত্র তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। মানে রহিম স্বাক্ষর করেছে, এটা রহিমের বিরুদ্ধে প্রমাণ করা যাবে। আমি স্বাক্ষর করেছি, আমার পক্ষে ব্যবহার করার কোনো সুযোগ নেই। স্যার এই দেখেন আমার স্বাক্ষর আছে, আমি তার কাছে 10 লক্ষ টাকা পাবো, এটার ভ্যালু নাই। যার কাছে পাবো তার না। স্বাক্ষর থাকতে হবে, কারণ তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। যার স্বাক্ষর আছে, যার স্বাক্ষর আছে তার পক্ষে যদি ব্যবহার করার নিয়ম থাকে, তাহলে তো জাল দলিলে ভরে যাবে দুনিয়া, তাই না? আর জি। আদালতে এটা পাগলের প্রলোভ হবে। হ্যাঁ, সেটাই তো। তো ক্লিয়ার হলেন বিষয়টা? জি জি স্যার, জি স্যার। এখন জি, যে ক্লিয়ার। ব্যক্তি কোনো দলিল দেখেছে, সেই দলিলের বিষয়বস্তু সম্পর্কে তার মৌখিক বিবরণ থাকতে হবে। এখন মনে করেন একটা দলিল হারিয়ে গেছে, এখন যে দেখেছে সে এসে বলবে আমি দেখেছিলাম ইওর অনার, ওখানে এই কথা লিখা আছে। ঠিক আছে? তাহলে এই মৌখিক বিবরণটা কি হবে? সেকেন্ডারি এভিডেন্স। বুঝতে পেরেছেন? জি। দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ, মাধ্যমিক সাক্ষী। ওকে? কেন ওকে। মাধ্যমিক? কারণ দলিলটা তো আমি দিচ্ছি না, দলিলে কি আছে সেটা মুখে বলছি। তাহলে আমার এর আগে আমি দেখলাম ফটোকপি করলে মাধ্যমিক সাক্ষী, জাবেদা নকল নেওয়াটাও কিন্তু ফটোকপি করেও নেওয়া, সেটাও জাবেদা সার্টিফাইড কপি। কিংবা আমি যদি দেখে দেখে লিখে নিই, মানে মিলিয়ে নকল তৈরি করা, সেটাও কিন্তু সেকেন্ডারি এভিডেন্স। এখন দলিলটা আমি দিতে পারছি না অরিজিনাল, স্যার ওটাতে কি লেখা আছে, আমার সাক্ষী আছে, মিস্টার রহিম জানে এখানে কি লেখা আছে, এখন রহিম এসে বলবে। তাহলে সেটা কি হুম। প্রাথমিক হবে না মাধ্যমিক হবে? অবশ্যই মাধ্যমিক হবে, কারণ মাধ্যমিক। মূল দলিলের যেটা বিকল্প হিসাবে আমি দিচ্ছি সেটাই তো মাধ্যমিক, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনারা এই মাধ্যমিকের পাশে একটা কথা লিখে নিতে পারেন, মাধ্যমিক সাক্ষী মূলত প্রাথমিক সাক্ষীর বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। এই যে ফাঁকা জায়গা আছে না সেকেন্ডারি এভিডেন্সের পাশে, এখানে লিখে নেন যে মাধ্যমিক সাক্ষী মূলত প্রাথমিক সাক্ষীর বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। যখন প্রাথমিক সাক্ষী থাকে না, তখন মাধ্যমিক সাক্ষী ব্যবহার করি, তাই বিকল্প, তাই না? তাহলে মাধ্যমিক সাক্ষীটা হচ্ছে প্রাথমিক সাক্ষীর বিকল্প। যদি প্রাথমিক সাক্ষী থাকে তখন মাধ্যমিক সাক্ষী নিবে না আদালত, বলে "ম্যাম, কি করেন, প্রাথমিকটাই দেন", তাই না? অরিজিনালটাই দিন, প্রাথমিকটাই দিন, জি। এখন আপনার ট্রেনে উঠেছেন, আপনার কাছে টিকিট আছে, স্যার টিকিট আছে আমার পকেটে, এই টিকিটের ছবিটা নেন, আমার মোবাইলে দেখেন। টিটি কি বলবে? আপনি মূলটাই বের করে দেখান, ছবি দেখবো না।
যদি থাকে, তাই না? জি, হ্যাঁ, ইন কেস যদি মূলটা হারিয়ে যায় সেক্ষেত্রে মোবাইলের ছবি দেখে কনসিডার করতে পারে। যদি মূলটা থাকে মূলটাই দেখতে চাবে, তাই নয় কি? জি, তাহলে যখন মূলটা জি, থাকে মাধ্যমিক সাক্ষীর, তখন গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। ক্লিয়ার হলো? জি স্যার। মানে যখন আমি বিপদে পড়ে গেছি মূলটা নাই, তখন মাধ্যমিক সাক্ষী দিয়ে আমাকে চালিয়ে নিতে হবে, এই হচ্ছে বিষয়। 64, প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ। 65 ধারায় বর্ণিত 7টি ব্যতিক্রম ব্যতীত, কত ধারায়? 65, যে এখানে 65 ধারায় আছে, কয়টা ব্যতিক্রম? 7টি। সাত, এখানে ও, চ, ছ, তাহলে কয়টি হলো? 5, 6, 7, তাই না? এই 7টি 65 ধারায় বলছে, এই 7টি জায়গাতেই আপনি শুধুমাত্র কি মাধ্যমিক সাক্ষী দিতে পারবেন। তাছাড়া পৃথিবীর সকল ক্ষেত্রে আপনাকে কি দিতে হবে? প্রাথমিক প্রাথমিক। সাক্ষ্যই দিতে হবে। কারণ প্রাথমিক সাক্ষীর জিনুইননেস বা আসল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর মাধ্যমিক সাক্ষী জাল হওয়ার সম্ভাবনা কি বেশি, বেশি। তাই না? বেশি। কারণ ফটোকপি কি করা যেতে পারে? টেম্পার করা যেতে পারে, জি, মূলটা টেম্পার করলে বোঝা যায়। আবার কম্পিউটারে তৈরি করেছে, এটা মাধ্যমিক বলে আমি চালানোর চেষ্টা করছি, সেটাও নকল হতে পারে, জাল হতে পারে। সকল ক্ষেত্রে দলিল অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। সকল ক্ষেত্রেই প্রাথমিক সাক্ষ্য দিতে হবে, কিন্তু এই যে নিচে 65 ধারায় যে 7টা, এই 7টা ক্ষেত্রে ছাড় আছে। কি করা যাবে? যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে 7টি ক্ষেত্রে। দেখেন স্পষ্টভাবে, খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা আছে। প্রথমে বললো যে প্রাথমিক সাক্ষী দলিল দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। দলিল দিয়ে প্রাথমিক সাক্ষী যেটা, মানে দলিল প্রমাণ করতে হবে, প্রাথমিক সাক্ষী আমাকে দিতে হবে, মানে মূল দলিলটা আমাকে দিতে হবে। কিন্তু সবসময় তা মূল দলিল দেওয়া সম্ভব হয় না। সম্ভব হয়? তখন আমাকে এই জি, 7টি না, ক্ষেত্রে 65 ধারায় আমাকে বিকল্প হিসাবে কি করতে পারবো? মাধ্যমিক সাক্ষ্যের আশ্রয় নিতে পারবো। কেসেস ইন হুইচ সেকেন্ডারি এভিডেন্স রিলেটিং টু ডকুমেন্টস মে বি গিভেন। এখানে কি শব্দ ব্যবহার করা হয়েছে? মে বি। মে মানে কি? মেবি, মে দুর্বল, হতে যেতে হতে পারে। পারে। মেবি মানে যেতে পারে, অবশ্যই যেতে পারে বলেনি। এখানে শ্যাল ব্যবহার করেনি, মে ব্যবহার করছে। তার মানে এখানে দুর্বলতা আছে মাধ্যমিক সাক্ষী, তাই না? জি, আদালত নিতেও পারে, নাও নিতে পারে এক্ষেত্রে। দলিলের অস্তিত্ব অবস্থা, ভাই রিয়েলমি আপনাকে কিন্তু ক্লাস থেকে বর্জন করে দিব। আপনি কেন অপশনগুলোতে ঢুকছেন? জুম শেখার চেষ্টা করছেন নাকি? দলিলের অস্তিত্ব অবস্থা, বিষয়বস্তু সম্পর্কে, এই যে সম্পর্কে বলে এই কথাগুলো যুক্ত হবে এরপরে। কি কথা? সম্পর্কের বলে এই পরে কথা। তাহলে দলিলের অস্তিত্ব অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে ক নম্বরে কি বলছে? মূল দলিল যাদের দখলে বা কর্তৃত্বাধীনে থাকলে, মানে যাদের দখলে আছে বা যাদের কন্ট্রোলে আছে। কর্তৃত্বাধীনে মানে যাদের কন্ট্রোলে আছে। এখন যার দখলে আছে বলতে এখানে আমার বাড়িতেই থাকতে হবে, আমার ড্রয়িং রুমেই থাকতে হবে, আমার বেডরুমেই থাকতে হবে, বা আমার অফিসেই থাকতে হবে, বা আমার ব্যাংকের লকারেই থাকতে হবে, তা না। আমার কন্ট্রোলে থাকতে হবে। এটা আমার কাছে রাখিনি, কিন্তু আমার এক আত্মীয়র কাছে রেখে দিয়েছি। এখন আমার আত্মীয়র কাছে থাকা মানেই আমার কাছে থাকা, তাই না? জি, তার মানে এটা আমার দখল। এখন ডিরেক্ট দখল বা ইনডিরেক্ট দখল সেটা ম্যাটার না। আমি চাইলেই যেটা আমার হাতে আসতে পারে সেটাই আমার দখলে বা আমার কর্তৃত্বাধীনে থাকা, মানে আমার অথরিটিতে থাকা, তাই না? মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে। মূল দলিলটি যাদের দখলে বা কর্তৃত্বাধীনে থাকলে মাধ্যমিক সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে তার কাছে থাকলে। মনে করেন বিবাদী, আমি বাদী হিসেবে মামলা করেছি, মূল দলিলটা বিবাদীর কাছে আছে। এখন বিবাদী তো দিবে না দলিল আমাকে, ভাই দলিলটা দাও, আমি তোমার বিরুদ্ধে এটা আদালতে সাক্ষ্য হিসেবে দাখিল করব। বিবাদী দিবে? বিবাদী দিলে কি হবে? না, নিজের না, পায়ে নিজে কোড়াল মারা হবে, তাই না? জি, হ্যাঁ, বিবাদী দিলে নিজের ক্ষতি তো নিজে সে ডেকে আনবে না। তা আমি বলবো স্যার এই দলিলটা এত নং বিবাদীর কাছে আছে, চাইলে তো আমাকে দিবে না। তা আমি এটা কি করব?
মাধ্যমিক সাক্ষী দেব কি? মাধ্যমিক দিব। মানে আমি সার্টিফাইড কপি দিচ্ছি ইওর অনার, মূল দলিলটা কার কাছে আছে? বিবাদীর কাছে আছে, বিবাদী দিচ্ছে না, আমাকে দিচ্ছে না, তাহলে আমি এটা কি করব? সার্টিফাইড কপি দিলাম ইওর অনার। জি। এটা এটা কি সহ্য করা যায় বলেন তো? কোনটা কোনো বাচ্চা কাচ্চার হাতে আছে কিনা? কেন বাচ্চা কাচ্চার হাতে থাকবে? জি জি, সেটাই তো বিষয়। আর উনি তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি তো বলছেন ভালো। আমি বারবার বলছি। এখন বাচ্চার হাতে দিয়ে উনি যদি ঘুমিয়ে থাকেন, আমার কিছু করার আছে? এখন ওনাকে ঘুমানোর সুযোগ করে দিলাম, মানে ওনাকে ক্লাস থেকে রিমুভ করে দিলাম, কারণ ক্লাস তো ইন্টারাপ্ট হচ্ছে আমার, তাই না? জি তা তো বটেই। তাহলে এটা বুঝতে পারলেন, যার বিরুদ্ধে প্রমাণ করব তার কাছেই আছে। বুঝতে পেরেছেন? জি মানে আমি যাকে গুলি করব, ওই গুলিটা তার কাছেই আছে, তাহলে তো আমাকে বিকল্প ব্যবস্থা করতে হবে, তাই না? জি। আদালতের এখতিয়ারের বাইরে কোনো ব্যক্তির নিকট আছে, মানে এমন ব্যক্তির কাছে আছে যেটা আদালতের এখতিয়ারের বাইরে, তাহলে আদালতকে যদি আমি বলি স্যার তাকে একটা সমন দেন যেন সে এই দলিলটা সাবমিট করে, আদালত আদালত এটা করতে পারবে না, কারণ তার এখতিয়ারের বাইরে বাইরে আছে, এটা জটিলতা তৈরি হবে। তখন আদালত বলবে এত ঝামেলার দরকার নাই, আপনি কি করেন, মাধ্যমিক সাক্ষী দেন, তাই না? মাধ্যমিক। জি পেশ করতে আইনত বাধ্য, কিন্তু ৬৬ ধারায় সমন দেওয়ার পরও তা পেশ না করলে, এখানে ৬৬ ধারায় কি আছে? ৬৬ ধারায় আছে হচ্ছে মূল দলিল পেশের জন্য নোটিশের নিয়মাবলী। তার মানে মূল দলিল যাদের কাছে আছে, আমি একটা কি করে দিলাম, নোটিশ দিলাম, এবং আমি আদালতে বললাম স্যার এর কাছে মূল দলিল আছে, আপনি ওনাকে একটা নোটিশ দেন। তো তার কাছে নোটিশ গেল, নোটিশ পাওয়ার পরে সে দলিল কি করছে না, দাখিল করছে না। এবার আদালত বলবে যেহেতু সে সমন পেয়েছে, তার দাখিল করার কি এখন আদালতের, সে সমন পাওয়ার পরেও, নোটিশ পাওয়ার পরে দাখিল করছে না ৬৬ ধারা মতে, সমন পাওয়ার পরেও, তখন আদালত বলবে দরকার নাই, তার ওই মূল দলিলের অপেক্ষা করার দরকার নাই, এবার আপনি কি করেন, সেকেন্ডারি এভিডেন্সই মাধ্যমিক দেন। দিয়ে বুঝতে পারলেন বিষয়টা? মূল কথা হচ্ছে আমার কাছে নাই স্যার, তাই আমি কি করব, প্রাইমারি বাদ দিয়ে মাধ্যমিক। মাধ্যমিক দিয়ে চালাই দিব, তাই না? ঠিক আছে না ইয়েস। কথা? জি। ক্লিয়ার। ১ নম্বর পয়েন্ট শেষ। ২ নম্বর পয়েন্ট, যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে সে ব্যক্তি বা তার প্রতিনিধি কর্তৃক মূল দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করেছে মর্মে অনুমান করা হলে। এখন আদালত অনুমান করে নিচ্ছে যে যার বিরুদ্ধে আমি প্রমাণ করব, বিবাদী বা আসামি, সে স্বীকার করে নিচ্ছে বিষয়টা। যৌতুকের মামলা, স্ত্রী মামলা করেছে, দাবি করছে যে ১ নম্বর আসামি আমার স্বামী, ২ নম্বর আসামি আমার শাশুড়ি। এখন জি আসামি পক্ষ যদি এটা অস্বীকার না করে, তাহলে ধরে নিতে হবে এটা স্বীকার করছে। এখন যদি স্বামী প্রমাণিত হয় কি দ্বারা, ওই কাবিননামার কপি দ্বারা, তাহলে স্বামীর মা তো অবশ্যই শাশুড়ি হবে, তাই না? জি তাহলে হ্যাঁ। দুইটা প্রমাণ হয়ে গেল। সেক্ষেত্রে এই যে কাবিননামার যে আমরা সার্টিফাইড কপি দিই, নীল কাগজ, এটা কিন্তু মাধ্যমিক সাক্ষী। তাহলে মূলটা কি? মূলটা হচ্ছে যখন বিয়ে পড়ানো হয় দেখবেন একটা ভলুম বই থাকে, মোটা ভলুম জি, বই থাকে না কাজের। কাজীর কাছে? জি 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 ওই ভলুম বই বের করে সেখানে কিন্তু কি করে, কনের স্বাক্ষর, তারপরে বরের স্বাক্ষর, আগে ডিটেলস লেখে বর কনের সব কিছু লেখার পরে কনের স্বাক্ষর, বরের স্বাক্ষর, বরের উকিল, কনের উকিল, কোন পক্ষের সাক্ষী, বরপক্ষের সাক্ষী, মোহরানা কত, কত নগদ, ডিটেলস থাকে, তাই না? সব কিছু পূরণ করে সই করা জি। হয়। তো এই যে যে বইয়ে সই করা হয় সেটাই হচ্ছে কি, প্রাথমিক সাক্ষ্য। এবং যখন আপনি বিয়ের প্রমাণস্বরূপ কি নেবেন, কাবিননামার কপি নেবেন, তখন আপনাকে অনুলিপি দিবে, সেটাই হচ্ছে সার্টিফাইড কপি, জাবেদা নকল অফ কাবিননামা বা নিকানামা, তাই না? জি জি জি। তাও যার বিরুদ্ধে আমি প্রমাণ করব, স্বামীর বিরুদ্ধে প্রমাণ করতে চাচ্ছি যে সে আমার স্বামী, সে আমার কাছে যৌতুক চেয়েছে, সেক্ষেত্রে সে যদি স্বীকার করে নাই, তাহলে আমার মূলটা নেওয়ার দরকার নাই, ওই মাধ্যমিক সাক্ষী মানে সার্টিফাইড কপি অনুলিপি দিলেই হবে। সব মামলাতে তাহলে কি করার দরকার তাহলে হয় না। কাবিন নামাও স্যার মাধ্যমিক সাক্ষ্য, তাইলে কাবিন হ্যাঁ, নামাও। কাবিন নামার কপিটা যেটা আপনার কাছে হুম, থাকে, কোনো জি স্ত্রী জি বা জি
কোনো স্বামী কোনো ব্যক্তির কাছে যে বিয়ের কাবিননামার কপি থাকে, অবশ্যই সেটা জাবেদা নকল। মূল বই কি আপনাকে দিবে? না না। মূল বই তো দিবে না। মূল বই কাজীর কাছে থাকবে, এবং একটা নির্দিষ্ট কাক সময় পর এটা রেজিস্টার হিসাবে সরকারের কাছে জমা হয়। এবং তালাকেরও কিন্তু একই বিষয়। জি এখন যদি স্বামী অস্বীকার করে, বা যদি মোহরানা খোরপোশের মামলায় অনেক সময় বললো যে না সে আমার কি না, স্ত্রী না, বা স্বীকার করলে স্ত্রী, কিন্তু মোহরানার অ্যামাউন্ট এখানে হবে 1 লক্ষ টাকা, একটা শূন্য বাড়িয়ে দিয়ে 10 লক্ষ টাকা করেছে, তার মানে এটা আংশিক স্বীকার করছে যে কাবিননামা ঠিক আছে কিন্তু মোহরানার পরিমাণটা বৃদ্ধি করা হয়েছে। তাহলে এটার সমাধানের উপায় কি? কাজী তলব করতে ভালো। হবে ভলিউম সহ। কাজী আপনি আসেন, আপনার মূল ভলিউমটা সাথে আনেন, দেখান কত লেখা আছে মূল ভলিউমে। বুঝতে পেরেছেন? তাহলে কিছু জি কিছু স্যার। ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় ওই প্রাথমিক সাক্ষ্য নিয়ে আসতে হবে। আর প্রাথমিক সাক্ষ্য আসলেই মাধ্যমিক সাক্ষ্যর ভ্যালু শেষ, তাই না? শেষ। তাহলে প্রাথমিক সাক্ষ্যতে যেটা লেখা থাকবে সেটার মূল্য বেড়ে যাবে। তার মানে যদি বলি যে কোন সাক্ষ্যর গুরুত্ব বেশি, প্রাথমিক না মাধ্যমিক, অবশ্যই প্রাথমিক। 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 তাহলে যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে সে যদি মানে স্বীকার করে নিচ্ছে, এটা মেনে নিলে মাধ্যমিক সাক্ষী দিলে হবে, আর ওই কাজী সাহেবকে ডাকার দরকার নাই, তাই তো? জি মূল দলিলটি জি। বিনষ্ট হলে বা হারিয়ে গেলে, অনেক সময় মূল দলিল হারিয়ে যেতে পারে, বিনষ্ট হয়ে যেতে পারে, হতে পারে না? বাড়িঘর পুড়ে গেলে অনেক সময় পুড়ে যেতে পারে। অনেক সময় এনআইডি মূলটা হারিয়ে যেতে পারে। আপনি রাস্তাঘাটে, আমার পকেটে এনআইডি কার্ড আগে রাখতাম, একবার হারিয়েছিল আমার, আর রাখি না। আচ্ছা। আর রাখি না, এখন কি করি, গুগলে রাখি, দরকার হলে গুগল থেকে ডাউনলোড করে কি করি, গুগল কাজ ড্রাইভ। ছেড়ে নিয়ে আপাতত। ফটোকপি। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো গুগল ড্রাইভে রাখা আছে। আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, আমার পেয়ে প্রয়োজনীয় যাবেন। ডকুমেন্টগুলো আমি এনি টাইম অ্যাক্সেস নিতে পারবো। আমার সার্টিফিকেটের কপি, আমার পাসপোর্ট সাইজের ছবি, মানে সব কিছু। মানে আমি খালি হাতেও যদি বের হয়ে চলে যাই, কিছু লাগবে না আমার, চলতে পারবো, সমস্যা নাই। এখন বলতে পারেন টাকা, টাকার জন্য উপায় আছে। ব্যাংকে গেলাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ না থাকলেও সার্চ করলে বের হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট জি থেকে যদি আপনার চেকও না থাকে, কার্ডও না থাকে, তাও টাকা তোলা যায়, সিস্টেম আছে। তাহলে এখানে কি বললাম, হারিয়ে গেছে, তাহলে উপায় কি? মূল দলিলের বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য প্রদানে ইচ্ছুক ব্যক্তির নিজের ত্রুটি বা অবহেলা ব্যতীত অন্য কারণে যৌক্তিক সময়ের মধ্যে তা পেশ করতে না পারলে, তখন কি, সেটা যদি ফটোকপি থাকে বা সেটা সম্পর্কে যে জানার কথা তাকে নিয়ে এসে সে যদি মৌখিক সাক্ষ্য দেয়, ওই মৌখিক সাক্ষ্যটা কি হয়ে যাবে, মাধ্যমিক সাক্ষী। ঠিক আছে? জি কারণ জি। হারিয়ে গেলে আর কি করার, তাই না? অনেক সময় হারিয়ে গেলে জিডিটা কিন্তু তার কি সাপোর্ট হিসেবে কাজ করে। ওই জিডিটা কি হবে তখন, মাধ্যমিক সাক্ষী। মাধ্যমিক সাক্ষ্য। মূল দলিলটি সহজে স্থানান্তর করা না গেলে, যেমন সীমানা চিহ্ন। সীমানা চিহ্ন কি? দুইজনের এই যে বাড়ির পিলার মাঝখানে টিলার দেয় একটা স্যার। পিলার দেওয়া আছে যে এটার এই জি পাশে রহিমের আর এই পাশে করিমের। জি। এখন সীমানা চিহ্ন তুলে নিয়ে এসে আদালতে দেখাতে হবে? না না না, না। এটা সম্ভব না। এখন সেটা বিষয়ে ছবি যদি এনে দিই, বা সেটা বিষয়ে যদি তহসিলদার এর জি। প্রতিবেদন যদি দিয়ে দিই, তাহলেই হবে সেটা। ওই সীমানা মাধ্যমিক। প্রাচীরের অস্তিত্ব এবং কোন স্থানে পোতা আছে, স্থাপন করা আছে, সে বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য হিসাবে কাজ করবে। প্রাচীর পত্র। প্রাচীর পত্র কি? প্রাচীর পত্র ওই যে বলতে মনে পিলারের মতো। করেন যে কোনো নেতা যদি কোনো ভবন কি করে, উদ্বোধন, শুভ উদ্বোধন উদ্বোধন। করে, তাই না? তখন জি তার জি। নামের একটা ফলক দিয়ে দেওয়া হয়। ঠিক হ্যাঁ। আছে? নামের ফলক টাইলসে অথবা মার্বেল পাথরে লিখে সেটা দেওয়ালের কোনো খোদাই করে। অংশে বা আলাদা একটা পত্রে লিখে দেয়। প্রাচীর মানে দেওয়াল, পত্র, প্রাচীর পত্র। দেখবেন জি বড় বড় বিল্ডিং, বিশেষ করে সরকারি বিল্ডিং এ লেখা থাকে। জি। এই এই শুভ প্রাচীর পত্র উদ্বোধন, তো, এই অমুক জন, জি এত প্রাচীর খরচ। পত্র তার খুলে আনার দরকার নাই, ছবি নিয়ে দিলেই হলো, তাই না? জি স্মৃতিফলক। স্মৃতিফলকটা কি বলেন? স্যার, ওই পাশের পত্রের মতোই স্যার, সেটাও স্যার ওই যে অনেকটা মানে টাইলস আকারে দিয়ে কোথায় থাকে মানে স্মৃতিফলক? স্যার স্মৃতি হলো স্যার ওই যে বাড়ির গেটে, অথবা ওই যে মানে প্রাচীরেই তো স্যার দেখি স্যার। স্মৃতিফলক সাধারণত থাকে কবরে। হচ্ছে কবর স্থানে, কবর কবরে। বাধাই করে জি। মিস্টার অমুক, ও যে আছে নাম ফলক, হ্যাঁ, নাম জন্ম, ফলক, আচ্ছা জি। মৃত্যু, ঠিকানা, কবরস্থানে এরকম লেখা থাকে না?
জি হ্যাঁ থাকে স্যার। এটাই হচ্ছে স্মৃতিফলক। ইত্যাদি, তাহলে ইত্যাদি কেন দিয়ে দিলাম, মানে এই ধরনের জিনিস যেটা সাধারণত স্থানান্তর করাটা অযৌক্তিক, তাই না? জি জি জি। মূল দলিলটি ৭৪ ধারায় বর্ণিত কোনো সরকারি দলিল হয়। এখন সরকারি একটা দলিল আপনার মামলায় দরকার হবে। এখন ওই অফিসে গিয়ে বললেন যে এই দলিলটা আমাকে একটু দেন তো, আমার মামলায় সেটা দিতে হবে। মামলা শেষ হলে আবার তুলে এনে আপনাকে ফেরত দেবো, দিবে কোনো সরকারি দলিল আপনাকে? না না, না না দেবে তাহলে না স্যার। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, সার্টিফাইড কপি নিতে হবে। আর এস খতিয়ান, এস এ খতিয়ান, সিএস খতিয়ান বা কোনো নকশা আপনার যদি দরকার হয়, আপনি দরখাস্ত করলেন, আপনাকে কি দিবে, সার্টিফাইড কপি দিবে, তাই না? জি জি। মূল দলিলটা আপনাকে দিবে না। মূল দলিলটির জাবেদা নকল সাক্ষ্যরূপে ব্যবহারের বিধান থাকলে, এখন মূল দলিলটির জাবেদা নকল ব্যবহারের যদি নিয়ম থাকে, মনে করেন যে আপনি একটা মামলায় আপিল করবেন, তাহলে নিম্ন আদালতের যে রায় হয়েছিল সেই রায়ের কপি লাগবে না? জি। কারণ নিম্ন আদালতে যে যদি বলেন পেশকারেক বা আদালতে, জজে কি বললেন বা ম্যাজিস্ট্রেটকে, স্যার আমি আপিল করব, মূল নথিটা আমাকে দিয়ে দেন, দিবে? না মানে মূল নথি দেবে না। তাহলে এক্ষেত্রে স্বাভাবিক নিয়ম কি, সার্টিফাইড কপি নিয়ে আপিল জি করতে হবে বা মিসকেস করতে হবে, যাই যাই করে না কেন রিভিশন করতে হবে, তাই না? এটাই নিয়ম। জি স্যার। আপনাকে মূলটা অবশ্যই দিবে না, কারণ আপনি সেটা নষ্ট করে দিতে পারেন। হ্যাঁ তাহলে এটাই নিয়ম যে সার্টিফাইড কপি নিয়ে গেলেই হবে, মূল দেওয়ার নিয়ম নাই। ছ, জি বহু সংখ্যক দলিলের বিবরণ, মানে অনেক বড় একটা দলিল, সেই দলিল পুরোটা নিয়ে আসার দরকার নেই, একটা নির্দিষ্ট অংশ যেটা আমার দরকার সেটাই আমি দিব সার্টিফাইড কপি হিসাবে, বা আমি সত্যায়িত করে দিয়ে দিলাম। অনেক সময় আইনজীবী আমরা সত্যায়িত করে দিয়ে দিই, ঠিক আছে? জি। ঠিক আছে। এখানে 7টা পয়েন্ট, ক খ গ ঘ ও এবং চ ছ, এটার মধ্যে ক, গ এবং ঘ, এই তিনটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য সাধারণত। আর খ হচ্ছে স্বীকৃত বিষয়, স্বীকৃতি যেটা আছে, এই মানে ক্ষয় হচ্ছে স্বীকৃতি বিষয়, সেটা গ্রহণযোগ্য। স্বীকৃতি কি জিনিস, 17, 18, 19, 20, 21, 22, 23, এগুলোতে আমরা পড়লাম। এবং উ এবং চ, এখানে অবশ্যই জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য, অন্য কোনোগুলো নয়। আপনি শুধু ফটোকপি যদি দেন রায়ের, বা আপনি পেশকারের থেকে একটু ফটোকপি নিয়েছেন বা ছবি তুলে নিয়ে যে আদালতে দেন, সার্টিফাইড কপি দিলেন না, আদালত এটার কোনো মূল্য দিবে? না না না। দিবে না। আর সর্বশেষ হচ্ছে পারদর্শী ব্যক্তির সাক্ষ্য বা অভিমত গ্রহণযোগ্য, অর্থাৎ এখানে একটা বড় বই, তার একটা অংশ আপনি দিবেন, তখন আপনাকে এক্সপার্ট ওপিনিয়ন লাগবে, ঠিক আছে? এই বহু সংখ্যক দলিলের বিবরণের ক্ষেত্রে। হ্যাঁ, বহু সংখ্যক বিবরণ, দলিলের বিবরণের একটা অংশ যদি আপনি দিতে চান, তাহলে এখানে এক্সপার্ট ওপিনিয়ন লাগবে আপনার। এখন জি। এক্সপার্ট আপনি নিজে হতে পারেন, একজন অ্যাডভোকেট। আপনি আচ্ছা। আপনি একটা ডিএলআর, একটা মামলার মনে করেন যে রায় 500 পেজ, 500 পেজের আপনার দুইটা পেজ মাত্র লাগবে, 100 এবং 101, এই দুইটা পেজ, 100 এবং 101। এখন 100 এবং 101 এই দুইটা পেজ আপনি ফটোকপি করলেন, আপনি সত্য হইতে বলে আপনি সিল মেরে দিলেন অ্যাডভোকেট হিসাবে, তাহলে আচ্ছা। আপনি এখানে কি হয়ে গেলেন, এক্সপার্ট হয়ে গেলেন। আপনি কি জি বোঝেন জি না, আপনি কি রায় পড়তে পারেন না, তাহলে আপনি জি জি অ্যাডভোকেট, আপনি অবশ্যই তো সাধারণ ব্যক্তি নয়, নন, আপনি তো এক্সপার্ট, তাই না? জি ক্লিয়ার জি হলো বিষয়টা? জি স্যার। ক্লিয়ার। এখন এই যে হলুদ চিহ্নিত এই অংশটা কিন্তু বইয়ে নাই, এটা আপনাদের বোঝানোর জন্য আমার অবজারভেশনটা এখানে দিয়ে দিয়েছি। এটা বুঝতে আইনজীবী, অনেক আইনজীবী 10 বছর কি করা লাগে, 65 ধারা পড়া লাগে এবং অবজার্ভ করা লাগে, যেটা আমি 3টা লাইনে দিয়ে দিলাম, ঠিক আছে? জি জি স্যার। এটা বুঝলে আমার আপনার থ্যাংক ইউ। সব দেখলে বাস্তবে ক্লিয়ার হেল্প আছে। হবে, এবং এটা নিয়ে যত প্রশ্ন করুক না কেন আপনি ধরতে পারবেন। এবং এই যে হলুদের সাথে ওপরের গুলো পয়েন্ট মিলিয়ে নেবেন, কি বলছি তখন বুঝতে পারবেন। এবং আদালতে আমি কোন সাক্ষ্য দিব, কোন সাক্ষ্য আছে, কোন ধারায় মামলা করবে, এগুলা আপনাকে হেল্প করবে এই জায়গাটা। কারণ আপনার কাছে কোন এভিডেন্স আছে তার উপর ডিপেন্ড করে তো আপনি মামলা দিবেন, তাই না? এখন কোন জি ধারায় মামলা দিবেন এবং কোন ধারায় মামলা দিলে জেতার সম্ভাবনা আছে, কি কি এভিডেন্স ব্যবহার করবেন, 65 ধারা আপনাকে হেল্প করবে। মানে দালিলিক সাক্ষ্য যেটা মূলটা নাই, মাধ্যমিক সাক্ষ্য আমার বিকল্প কি আছে, আপনি তো সার্চ করবেন, জি। তার কাছে জানতে চাইবেন, তখন মক্কেল আপনাকে বলবে, সে অনুসারে আপনি ডিসাইড করবেন। 65A ডিজিটাল রেকর্ড সংক্রান্ত সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধান।
ধারা 65B এর বিধান অনুসারে প্রমাণ করা যেতে পারে। এটা 22 সালে অ্যামেন্ড হয়েছে এবং সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে। তাহলে এখানে 65A তে বলা হচ্ছে নিচে 65B তে যেগুলো বলা আছে সেগুলোর ক্ষেত্রে গ্রহণ করা হবে এবং ডকুমেন্টগুলো প্রমাণ করা যেতে পারে। এই ধারার ডিজিটাল রেকর্ড এর গ্রহণযোগ্যতা, ডিজিটাল রেকর্ড আদালত গ্রহণ কখন করবে সেটা বলা আছে এই জায়গাতে। এটা পড়ে নেবেন, খুবই সহজ ভাষায় আমি দিয়েছি, যদিও অ্যামেন্ডমেন্ট ইংরেজিতে ছিল, আমি সহজ ভাষায় দিয়েছি। যদি আপনারা বুঝতে না পারেন আমি পরবর্তীতে প্রয়োজনে বুঝিয়ে দেব, খুব কঠিন কিছু না। কম্পিউটারে যদি কোনো কিছু তৈরি করে, যে কম্পিউটারে তৈরি করা হয়েছে, যার দখলে ছিল, এই বিষয়গুলো এখানে আসছে। একটি কম্পিউটার দিয়ে করা হতে পারে, একাধিক কম্পিউটার দিয়ে করা হতে পারে, এই বিষয়গুলো বলা আছে। এগুলো ডিটেলে আমাদের রিটেনে দরকার হতে পারে, কিন্তু এমসিকিউ এর দরকার নেই। তবে এই যে ধারা এবং ধারার শিরোনামটা মনে রাখলেই হবে। 66 ধারায় বলা হচ্ছে মূল দলিল পেশের জন্য নোটিশের নিয়মাবলী। একটু আগে আমরা দেখলাম যে মূল দলিল পেশ করার জন্য কাউকে তলব করা যেতে পারে। যখন নোটিশ নিষ্প্রয়োজন, সব ক্ষেত্রে কিন্তু আবার নোটিশ দেওয়ার দরকার হবে না। 6টি ক্ষেত্রে নোটিশ কাকে কাকে দিতে হবে: পক্ষগণ, প্রতিপক্ষ বা তার উকিলকে নোটিশ দিতে হবে, অন্যথায় মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যাবে না। নোটিশ দিলাম, নোটিশ দেওয়ার পর যদি না দেয় তাহলে মাধ্যমিক সাক্ষী দিতে হবে। আর 6টি ক্ষেত্রে আবার নোটিশ দেওয়ারও দরকার নাই। যে দলিল প্রমাণ করতে হবে তা যদি একটি নোটিশ হয় তাহলে আর দরকার নাই। মামলার অবস্থাধীনে প্রতিপক্ষ জানে যে দলিলটি তাকে পেশ করতে হবে। প্রতিপক্ষ মূল দলিলটি বল প্রয়োগে বা প্রতারণামূলক ভাবে দখলে রেখেছে তখনও দরকার হবে না। প্রতিপক্ষ বা তার এজেন্ট দলিলটি পেশ করলে তাহলে দরকার হবে না নোটিশ দেওয়া। প্রতিপক্ষ বা তার এজেন্ট দলিলটি হারিয়ে যাওয়ার বিধানটি স্বীকার করলে, যে হারিয়ে গেছে এই বিষয়টি স্বীকার করলে নোটিশ দেওয়ার দরকার হবে না। মূল দলিলের অধিকারী বা আদালতের এখতিয়ারের বাইরে অবস্থান করলে তখনও আবার নোটিশ দেওয়া দরকার নাই, জাস্ট মাধ্যমিক সাক্ষী ডিরেক্ট নিয়ে নিলে হবে। 67 প্রেষকৃত দলিলের স্বাক্ষর ও হস্তলিপির প্রমাণ, স্বাক্ষর ও হাতের লিখা প্রমাণ করলে দলিলটিও প্রমাণিত হবে। 67 ডিজিটাল সিগনেচার প্রমাণ, কোন ডিজিটাল রেকর্ডের ডিজিটাল সিগনেচার প্রমাণ হয়ে গেলেই পুরো দলিলটাই প্রমাণিত বা গ্রহণযোগ্য হয়ে যাবে। আচ্ছা, 68 ধারা যেটা বলছি, যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন তা সম্পাদনের প্রমাণ, মানে সেটা সঠিক রূপে সম্পাদন হয়েছে কিনা সেই বিষয়ে প্রমাণ। সত্যায়নকারীদের কেউ বেঁচে থাকলে, এখতিয়ারের মধ্যে থাকলে, অর্থাৎ আদালতের এখতিয়ারের মধ্যে থাকলে, দূরে যদি না চলে যায়, অন্তত একজনকে সাক্ষীরূপে তলব করতে হবে। প্রত্যয়নের ক্ষেত্রে কিন্তু একাধিক ব্যক্তির স্বাক্ষর লাগে, আপনারা লক্ষ্য করবেন সার্টিফাইড কপিতে। তবে শর্ত হচ্ছে উইল ব্যতীত কোনো রেজিস্ট্রিকৃত দলিলের সম্পাদনকারী স্পষ্টভাবে তা অস্বীকার না করলে সাক্ষী তলবের দরকার হবে না। 69 সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে অন্তত একজন সত্যায়নকারী সাক্ষ্য প্রমাণ করতে হবে। মানে সত্যায়নকারী যারা আছে তাদের একজনকে পাওয়া যাচ্ছে না, তারা হয়তো বা দেশের বাইরে চলে গেছে বা মৃত্যুবরণ করেছে, বা তাদেরকে আদালতে নিয়ে আসা অসম্ভব হয়ে যাচ্ছে, বা কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তোবা তিনি যখন সরকারি চাকরি করতেন তখন তাকে পাওয়া সহজ ছিল, অবসরে গিয়ে হয়তোবা এমন কোনো জায়গায় বসবাস করছেন যে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন তার স্বাক্ষর যে সঠিক সেটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করতে হবে? তিনি চাকরি অবস্থায় তো অসংখ্য স্বাক্ষর করেছেন, তো অন্য একটা ডকুমেন্টে যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরের সাথে মিলিয়ে নিতে হবে, তাহলেই প্রমাণ হবে। 73 স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর লিখা বা সিলের সাথে তুলনা করে বা মিলিয়ে নিয়ে পাশাপাশি রেখে কোনো স্বাক্ষর বা লিখা সিল প্রমাণ করতে হবে। আদালত নিজ চোখে দেখেও তিনি যদি বুঝতে পারেন যে সঠিক আছে, আদালত যদি ধরতে না পারেন তাহলে এখানে এক্সপার্টের আবার কি নিতে পারেন, ওপিনিয়ন নিতে পারেন। সংশ্লিষ্ট স্বাক্ষর বা স্যাম্পল পাঠিয়ে দেবেন কোথায়? যারা এই বিষয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্ট বা যারা স্বাক্ষর সংক্রান্ত এক্সপার্ট, তারা দেখে বলবে যে হ্যাঁ সঠিক আছে কিনা, দুইটি স্বাক্ষরই একই ব্যক্তির কিনা। 73 ডিজিটাল সিগনেচারের সত্যতা যাচাই সার্টিফাইং অথরিটি কর্তৃক যাচাই করতে হবে। এগুলো কিন্তু আমরা আগেই দেখেছি এখানে। তাহলে যাচাইয়ের যে বিষয়টা, সার্টিফাইং অথরিটি, এই বিষয়ে আমরা দেখলাম। ডিজিটাল সিগনেচার বা ডিজিটাল রেকর্ড সংক্রান্ত সবসময় সার্টিফাইং অথরিটি দিবে, কারণ ডিজিটাল বিষয়গুলো কিন্তু মানে কি হতে পারে, ফেব্রিকেট হতে পারে, বা এখানে এখন তো এআই দিয়ে আবার ফেক তৈরি করা যেতে পারে। তো একজনের
যে সাইন সেটা কপি করে আবার আরেকটা ডকুমেন্টের মধ্যে বসানো হয়েছে কিনা এগুলো সার্টিফাইং অথরিটি কিন্তু চেক করে দিবেন। মানে কোনো ছেড়ছাড় বা কোনো ঘষা মাজা বা কোনো এডিট করা হয়েছে কিনা সেটা দেখবে। এডিট থাকলে সেটা মানে ফেক বলবে, আর এডিট না থাকলে অরিজিনাল হলে সেটা সার্টিফাইং অথরিটি তারা কিন্তু বুঝতে পারবেন। তারা অবশ্যই সাইবার সম্পর্কে মানে সাইবার সেলের অংশ থাকবে সরকারের। 73B স্বীকৃত বা প্রমাণিত ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্যের সাথে তুলনা করে কোনো ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য প্রমাণ করতে হবে। মনে করেন কোনো রক্তের নমুনা নিয়ে যদি কোনো ডিএনএ টেস্ট করা হয় বা রক্তের যে স্যাম্পল কোনো গ্রুপিং বা কারো হাতের ছাপ বা আঙ্গুলের ছাপ বা পায়ের ছাপ, এই ধরনের কোনো যদি বিষয় থাকে তো সেগুলো প্রমাণ করতে হলে মনে করেন যে একজন ব্যক্তি ক্রাইম স্পটে তার হাতের আঙ্গুলের ছাপ আছে কিনা, তখন ওই ব্যক্তির নতুন করে স্যাম্পল নেওয়া হবে, স্যাম্পল নিয়ে ওই স্যাম্পলের সাথে ম্যাচ করা হবে। এগুলো আমরা সিনেমাতে নাটকে দেখেছি। তো এই জিনিসগুলো 73B-তে চলে এসেছে। এগুলো কিন্তু নতুন যে A, B এগুলো নতুন অ্যামেন্ডমেন্ট 22 সালে যুক্ত হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা, এবং আপনারা দেখছেন এখানে বিগত বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার প্রশ্নাবলী দিয়ে দেওয়া হয়েছে। একেবারে সকল প্রশ্নগুলোই আছে এখানে এই সেকশনগুলো থেকে যেগুলো এসেছে। বার কাউন্সিলের 2012 থেকে 2025 এবং জুডিশিয়ারির 2007 থেকে 2024 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোরই প্রশ্ন কিন্তু আছে আমার এই নোটে। আর আমি যখন আর কিছুদিন পরে ফাইনাল টাচ নোট দেবো সেখানে নতুনও কিছু প্রশ্ন থাকবে, এবং আমি আপনাদের যে ক্লাস টেস্ট নিচ্ছি এই ক্লাস টেস্টের প্রশ্নগুলো কিন্তু অ্যাড করা হবে। আমরা আগামী ক্লাসে পার্ট 5 ধারা 74 থেকে 90A আলোচনা করব এবং পার্ট 6 আলোচনা করব। রুটিনটা দেখে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।